নমস্কার। আজকে অন্যান্য দিনের মতন গল্প শুরু হচ্ছে না, বরং আজকে গল্প শুরু হচ্ছে একটু অন্যভাবে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা যারা অডিও স্টোরি ক্রিয়েটর, তারা বেশ চিন্তায় পড়ে গেছি। এবং এই চিন্তায় পড়ার কারণ হলো, বিগত কয়েকদিন ধরে ইউটিউব থেকে যেহেতু আমরা আপনাদের সামনাসামনি আসি না, অর্থাৎ আমাদের ফেস দেখিয়ে ভিডিও করি না, আমরা শুধুমাত্র অডিওর মাধ্যমে, অর্থাৎ আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদের কাছে পরিচিত। সেই জন্যে ইউটিউবের এআই তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্থির করছে যে আমরা সম্ভবত কোনো এআই বা বট নির্মিত চ্যানেল। তো সেই জন্যে এবার থেকে হয়তো আমাদের বেশ কিছু ক্ষেত্রে আমাদের এই অদ্ভুত রকমের, অদ্ভুত না যাই হোক, আসলে আমাদেরও মাথা কাজ করছে না যে কি বলবো না বলবো, কারণ কখনো ক্যামেরার সামনে এসে কথা বলা হয়নি। তো আমরা সকলেই যারা অডিও স্টোরি, এই ছোট্ট অডিও স্টোরি কমিউনিটির অন্তর্গত, আপনারা যারা আমাদের শোনেন, আমরা সকলেই তাই একটু ভীত, একটু সন্ত্রস্ত, এই ভেবে যে আমাদের প্যাশন গল্প শোনানোর এবং আপনাদের নেশা গল্প শোনার, এর মধ্যবর্তী কোনো স্থানে গিয়ে কোনো একটা সমস্যা ঘটুক, যার ফলে আমাদের শোনানো এবং শোনা, আপনাদের শোনা, এই দুই ক্ষেত্রেই কোনো রকম সমস্যা তৈরি হয়, এমনটা অবশ্যই আমরা চাইব না। যাই হোক, কিছু করার নেই। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আ পারেন তাহলে আপনারা একটু দেখবেন। জানি না আপনারা কিভাবে দেখবেন। আমাদের এমনিতেও এখন আইপিএল এবং ইলেকশনের কারণে আ খুবই রিচ ডাউন যাচ্ছে। আমরাও গল্প আনতে ভয় পাচ্ছি। জানি না কতদিন গল্প শোনাতে পারবো। তাই আপনাদের কাছে কোনো মূলত আর্জি নয়। মূলত নিজেদের পিঠ বাঁচানোর জন্য গল্পের শুরুতে একটা কি বলবো? একটু শুনলেন না হয়। মুখ দেখিয়ে দিলাম। যদি কোনোভাবে এআই বা বটের কৃত্রিম বুদ্ধিমত্তায় বেঁচে যাই, যে তারা ভাবে যে না, কোনো মানুষ আসে এবং সে নিজের মতন কথা বলে তার মাতৃভাষায়। কারণ আমরা তো আর ইংলিশে কাজ করি না। আমরা কাজ করি আমাদের বাংলায়, আমাদের মাতৃভাষায়। সেই কারণেই মুখ দেখিয়ে জাস্ট শুরু করলাম। এর পরবর্তীকাল থেকে মনে হয় এই গল্পের যে ইন্ট্রো আপনারা শোনেন, সেই ইন্ট্রো, আউট্রো এগুলো চেষ্টা করব যতটা ফেস দেখিয়ে করা যায়। শুধুমাত্র বাঁচার কারণে। ঠিক আছে, এমনিতেই চ্যানেলের রিচ খুব ডাউন যাচ্ছে। চেষ্টা করবেন যতটা সম্ভব আমাদের পাশে থাকার। একটু হাইপ বাটন, লাইক বাটন এগুলো ক্লিক করবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে যদি একটু রিচ বাড়ে, কেমন? শুনতে থাকুন মানে শুনতে থাকুন আজকের গল্প। বাকিটা ইন্ট্রোতে শুনবেন। আরেকবার ইন্ট্রো হবে, তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকের একটা ভালো গল্প চলছে, মানে শুরু হতে চলেছে, তাহলে শুনতে থাকুন। আমি একটু নার্ভাস। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি নতুন চরিত্র। থ্রিল চার্জারে প্রথমবারের জন্য মহিলা প্রোটাগনিস্টের গল্প, তিতিক্ষা সিরিজের কাহিনী, লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে ব্ল্যাক ম্যান রহস্য। গল্পটি কিন্তু সম্পূর্ণ শুনবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে গল্পটি শুনছেন এবং আজকের গল্পটি আপনার কতটা ভালো লেগেছে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনের পাশাপাশি হাইপ বাটন প্রেস করে আমাদের গল্পটিকে হাইপ করতে সাহায্য করবেন। আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের তিতিক্ষা সিরিজের প্রথম কাহিনী, লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে ব্ল্যাক ম্যান রহস্য। সাংবাদিক অরিন্দম সেনকে যেভাবেই হোক শেষ করতে হবে। ওর মুখ বন্ধ না করতে পারলেই সর্বনাশ হবে। অন্ধকারের মধ্যে কালো হুডি গায়ে চাপানো একটা লোক কথাগুলো বলে হিংস্রভাবে হাসতে শুরু করলো। বেশ কতগুলো পিন নিয়ে সে এলো পাথারি ছুঁড়তে থাকলো সিনিয়র সাংবাদিক অরিন্দম সেনের ছবির দিকে। অন্ধকারের মধ্যে লোকটার মুখ ফুটে না উঠলেও তার মুখের মধ্যে থাকা ক্রূর হাসি স্পষ্ট হয়ে উঠল। তারপর রাত গভীর হয়ে দিনের আলো ফুটল। পুলিশের উর্দিটা গায়ে চাপিয়ে চুলের খোঁপাটা ঠিক করছিল তিতিক্ষা। 6 ফুট উচ্চতার শ্যামবর্ণা মেয়েটা দুদিনের জ্বরে আরো বেশি কালি বর্ণ হয়ে গিয়েছে। চোখ মুখও বেশ শুকিয়ে গেছে তার।
তবে চোখের মধ্যে একটা অদ্ভুত উজ্জ্বলতা রয়েছে, যা তার তীক্ষ্ণ ও ক্ষুরোধার মেধাকেই প্রমাণ করে চলেছে প্রতি মুহূর্তে। তিতিক্ষা যখন তৈরি হচ্ছিল তখন তার মা মাধবী দেবী টিফিন বক্সটা হাতে ধরিয়ে বললেন, এতে চিড়ের পোলাও আছে, সময় করে খেয়ে নিস। শোন না, বলছি আজ অফিসে যেতেই হবে। এই তো জ্বর থেকে উঠলি, একটা দিন ছুটি নিলে হতো না? সাত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কি আছে বুঝতে পারি না বাবা। মা, তুমি মাঝে মাঝে এত ছেলে মানুষই করো না যে তোমাকে সামলানো আমার সাধ্যের বাইরে হয়ে যায়। তুমি কি বুঝতে পারো না যে তোমার মেয়ে একজন পুলিশ অফিসার, চাইলেই সে টুক করে ছুটি নিতে পারে না? আর তাছাড়া এখন ভোটের সময়, আমাদের মাথার উপর কত চাপ বলো তো। এখন চাইলেই কি ছুটি নেওয়া যায়? তোর শরীরটার জন্যই বললাম, সবে মাত্র তো জ্বরটা ছেড়েছে। ও কিছু হবে না, তুমি চিন্তা করো না। তুমি সময় মতো ওষুধগুলো খেয়ে নিও আর গেটটা অবশ্যই লাগিয়ে দিও। বেশ, শোন, কেবিল লাইনের রিচার্জটা শেষ হয়ে গেছে, একটু করে দিস তো, নইলে আজ রাতে মুখোমুখি অরিন্দমটার দেখা হবে না। তুমি আর তোমার মুখোমুখি অরিন্দম, কি যে পাও এই খবরের মধ্যে মুখ গুজে পড়ে থেকে। মুখে বিড়বিড় করলেও তিতিক্ষা তার মাকে নিয়ে বেশ গর্ববোধ করে। তার মা এখনো খবরের কাগজ পড়েন, টিভিতে সংবাদ শোনেন, অবসর সময়ে বই পড়েন। সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন বলে যে একটি বস্তু রয়েছে, তা যেন এই যুগে দাঁড়িয়েও মাধবী দেবী বুঝে উঠতে পারেননি। তাই সময়ে অসময়ে মাকে নিয়ে হালকা মজা মশকরা করলেও তিতিক্ষা জানে তার ভেতরের শিক্ষা তার মায়ের থেকেই পাওয়া। তাই মুখে হালকা হাসি ফুটিয়ে সে পরক্ষণেই বলল, আচ্ছা দাঁড়াও, রিচার্জটা করে দিচ্ছি। মোবাইল ফোনটা হাতে নিয়ে রিচার্জটা করে দিয়ে তিতিক্ষা বলল, এবার টিভিটা চালাতে। পাশের ঘরে গিয়ে টিভির রিমোটটা চালিয়েই মাধবী দেবীর মুখে হাসি ফুটল। রিমোট ঘুরিয়ে ঘুরিয়ে নিউজ চ্যানেলটা খুললেন তিনি। ভোটের প্রচারে বেরিয়ে কোন নেতা দারুণ ভাষণ দিয়েছেন, গৃহকর্ত্রীদের সহায়তা করতে গিয়ে কোন নেতা মোচা কেটেছেন, কোন নেতা বাড়ি অবধি জল তুলে দিয়েছেন, আর কোন নেত্রী রান্না করেছেন, এই জাতীয় খবরই তখন বেশি পরিবেশিত হচ্ছিল। তার মা বেশ উৎসাহের সঙ্গে খবরগুলো দেখছিলেন। তিতিক্ষা মায়ের পায়ে প্রণাম করে অফিসের গাড়িতে গিয়ে উঠল। তিতিক্ষা আচার্য এই নামটাই যথেষ্ট অপরাধীদের মনের মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার জন্য। বিগত 2 বছরে পুলিশ বিভাগে নিজের একটা আলাদাই জায়গা করে ফেলতে পেরেছে সে। কলকাতার কুখ্যাত সোনা পাচার চক্রকে ধরা থেকে শুরু করে ব্যাংক ডাকাতের চক্র ও বড় এক মাফিয়া গ্যাংকে ধরে 28 বছরের তিতিক্ষা প্রমাণ করে দিয়েছে তার সার্টিফিকেটের নাম্বারের থেকেও তার বিচক্ষণতা আরও 2 ধাপ এগিয়ে। অপরাধীর মনস্তত্ত্বকে মুহূর্তের মধ্যে ধরে ফেলার ক্ষমতা আছে তিতিক্ষার, যে কারণে অনেকেই তাকে মিস সাইক্রিয়াটিস্ট বলেও ডাকাডাকি করে। তিতিক্ষা মনে করে অপরাধী যেখানে কোনো ক্লু ফেলে যায় না, সেখানে তার চোখের দিকে তাকিয়ে তার মনস্তত্ত্বকে বুঝে অপরাধকে চিনে ফেলা যায়। তাই কোনো রহস্যই অমীমাংসিত থাকে না, শুধু মনস্তত্ত্বকে বোঝার মতো দৃষ্টি দরকার। বাড়ি ছেড়ে যখন পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছালো তিতিক্ষা, তখন সকাল 10টা বাজছে। ঠিক সেই সময় অফিসের ফোনটা বেজে উঠল। তিতিক্ষা ফোনটা ধরতেই অপর প্রান্তের মহিলা উদ্বিগ্ন স্বরে বলে উঠলেন, ভবানীপুর পুলিশ স্টেশন। হ্যাঁ বলুন। আমি মৈত্রী সেন বলছি, আমার হাজবেন্ড আত্মহত্যা করেছেন। প্লিজ আপনারা আসুন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি আসুন। আপনার হাজবেন্ডের নাম, ঠিকানা? অরিন্দম, অরিন্দম, সাংবাদিক অরিন্দম সেন। নামটাই যথেষ্ট ছিল, আর কিছু বলবার প্রয়োজন পড়ল না। কিছুক্ষণের মধ্যেই তিতিক্ষা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অরিন্দমের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ঢুকতেই অরিন্দম বাবুর শ্বশুরমশাই বললেন, আসুন, বেডরুমে নয়, স্টাডি রুমে। অরিন্দম মাঝে মধ্যে স্টাডি রুমে সময় কাটাতো। বড্ড বই পাগল ছিল তো, বই পড়তে পড়তেই সেখানে ঘুমিয়ে যেত। অরিন্দমের স্টাডি রুমে ঢুকতেই তিতিক্ষা অবাক হয়ে গেল। বেডরুমের থেকেও বড় অরিন্দম সেনের স্টাডি রুম। দিবান খাট থেকে শুরু করে বইয়ের আলমারি, কি নেই সেখানে। রুমে ঢুকতেই তিতিক্ষার দেখা হলো ডাক্তার সৌম্যদীপ বাগচির সঙ্গে। কলকাতার একজন নাম করা কার্ডিওলজিস্ট তিনি।
গত 1.5 বছর ধরে অরিন্দম সেন তার কাছেই নিয়মিত যেতেন। তার হার্টে বেশ কিছু সমস্যা ধরা পড়েছিল, তবে ডক্টর বাগচির চিকিৎসায় তিনি সুস্থ ছিলেন। এদিন সকালবেলায় জলখাবারের জন্য ডাকাডাকি করেও যখন অরিন্দমের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন মিসেস সেন বার দুয়েক ফোন করেন তার বরের নম্বরে, কিন্তু রিং হয়ে গেলেও কেউ ফোন ধরে না। তখন মিসেস সেন তাদের বিশ্বস্ত চাকর বিমলদা ও শ্যামলী দিদিকে সঙ্গে নিয়ে স্টাররুমের দরজাটা ভেঙে ফেললেন। দরজা ভেঙে ফেলতেই দেখলেন অরিন্দমের নিথর দেহ। এমন দৃশ্য দেখে প্রথমে নিজেকে সামলাতে পারেননি মৈত্রী। বিমলদাই ডাক্তার ডাকার পরামর্শ দেন তাকে। মিসেস সেন তখন সৌম্যদীপ বাগচিকে ফোন করে ডাকেন। এক মুহূর্ত দেরি না করে সৌম্যদীপ সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হন আর তারপর পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশকে ফোন করতে বলেন। তখন কান্নায় ভেঙে পড়েন মিসেস সেন। তারপর কোনো রকমে নিজেকে সামলে ফোন করেন পুলিশ স্টেশনে। তিতিক্ষা ঘরে ঢুকে দেখল অরিন্দম সেন বিছানায় চিত হয়ে শুয়ে আছেন। তার পরনে নীল সাদা পাঞ্জাবি, একটা হাত বিছানা থেকে ঝুলছে, অন্য হাতের পাশে একটা বই রাখা আছে। চোখ দুটো সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে আর একটা কাঁচের ফাঁকা ওষুধের শিশি নিচে গড়াচ্ছে। নিচে বেশ কিছু স্লিপিং পিল ছড়ানো। বিছানার পাশে টেবিলে একটা চিঠি পেনদানি দিয়ে চাপা দেওয়া। দেখে মনে হচ্ছে সুইসাইড নোট। ঘরের চারদিকের আলমারিতে বই ধরে ধরে সাজানো। বেশ কিছু তাক রয়েছে, সেখানেও ভর্তি বই। একপাশে একটা কাঠের স্টাডি টেবিল ও চেয়ার রাখা। তিতিক্ষা ও তার সহকারী অফিসার জয়িতা দুজনেই নিঃশব্দে ঘরে ঢুকল। গোটা ফ্ল্যাটটা ততক্ষণে পুলিশ ঘিরে ফেলেছে। ডাক্তার সৌম্যদীপ বাগচি তিতিক্ষার কাছে এগিয়ে এসে বললেন, অনেকক্ষণ আগেই মারা গিয়েছেন। গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি পরিস্থিতির গুরুত্ব বুঝেই মিসেস সেনকে আপনাদের ফোন করতে বলি। ওনাকে সামলানো যাচ্ছিল না, তবু পরিস্থিতিটাকে তো মানাতেই হবে। অরিন্দম সেনের মেয়েটাকে পাশের পাড়ার তার দিদার বাড়িতে রাখা হয়েছে। আপনার কি মনে হচ্ছে ডক্টর? প্রাথমিকভাবে মনে হচ্ছে স্লিপিং পিলের ওভারডোজ। এমনিতেই তো হার্টের একটা সমস্যা ছিলই। আচ্ছা, উনি যে স্লিপিং পিলটা খেয়েছিলেন সেটা আমি দিয়েছিলাম। 1 মাস আগে অরিন্দম যখন আমার কাছে আসে তখন বলে ওর নাকি ঘুম হচ্ছে না। নানা রকমের চিন্তা ও মানসিক চাপের কারণে গোটা গোটা রাত ও না ঘুমিয়েই কাটিয়েছে। আমি তখন ওকে এই স্লিপিং পিলটা লিখে দিয়ে বলি এটা খুব কড়া ওষুধ, একটার বেশি যেন না খায়। ওষুধটা খাওয়াতে ওর ঘুম হচ্ছিল বলেই আমাকে বলেছিল, কিন্তু ও যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে। তার মানে আপনার মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন? দেখুন, সেটা তো তদন্ত নির্ভর, তাই না? অনুমান তো করেছি সেটাই, আর পুরোটা আপনারাই ভালো করে বলতে পারবেন। তবে টেবিলে একটা সুইসাইড নোট লেখা আছে মনে হলো। আমি হাত দিইনি, আপনারা দেখতে পারেন। তিতিক্ষা এগিয়ে এসে সুইসাইড নোটটার দিকে তাকালো। আমি চললাম নিরুদ্দেশের পথে। কারণ জানি না, ইচ্ছে হলো হঠাৎ। দেখি হারিয়ে গেলে কেউ খোঁজে কিনা। অরিন্দম সেন। সুইসাইড নোটটা পড়তে গিয়ে তিতিক্ষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মানুষ কতটা প্রতিভাবান হলে মৃত্যুটা নিয়েও সাহিত্য করে যেতে পারে। সত্যি অদ্ভুত মানুষ ছিলেন অরিন্দম সেন। কাজের চাপে অরিন্দমের এক্সক্লুসিভ নিউজ তার দেখা হয়ে উঠত না ঠিকই, কিন্তু মায়ের মুখ থেকে রোজই শোনা হতো অরিন্দমের বিভিন্ন স্ট্রিং অপারেশনের বিষয়ে। 2-1টা কেসের তদন্ত করতে গিয়ে অরিন্দমের সঙ্গে বেশ কয়েকবার মুখোমুখি দেখাও হয়েছিল তার। বেশ মানুষ ছিলেন তিনি, হাসি খুশি, প্রাণোচ্ছল। অদ্ভুত বাগ্মিতা ছিল তার, অথচ এই মানুষটার এমন করুণ পরিণতি কখনো কি ভাবতে পেরেছিল সে? নিজেকে সামলে নিয়ে গোটা ঘরটা তল্লাশি করতে শুরু করলো তিতিক্ষা জয়িতাকে সঙ্গে নিয়ে। না, ঘরের মধ্যে কোথাও কিছু বিষদৃশ্য চোখে ঠেকল না তার। পুরো ঘরটাই সুন্দর করে সাজানো, কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে অরিন্দমের মৃত্যুটাকে সুইসাইডই বলা যায়। কিন্তু কেন মারা গেলেন অরিন্দম?
তবে কি কেউ তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিল? এই প্রশ্নের উত্তর তিতিক্ষাকে রীতিমতো ভাবিয়ে তুলল। তিনি মিসেস সেনকে প্রশ্ন করতে এগোলেন, কিন্তু ঠিক সেই সময় অরিন্দম সেনের নিউজ চ্যানেলের লোক ও অন্যান্য নিউজ চ্যানেলের সাংবাদিকরা ভিড় করে এলো সেখানে। ছবি আর ভিডিও ফুটেজ করে খবর করতে শুরু করে দিল তারা। আর তার ঠিক কিছুক্ষণ পরেই তিতিক্ষাকে ফোন করলো তার মা। হ্যাঁ রে, এসব কি দেখছি? অরিন্দম নাকি? না মা, সত্যি। আমাকে ওনার মিসেস ফোন করেছিলেন, আমি এখন ওনার ফ্ল্যাটেই রয়েছি। কালকেই অরিন্দম বলল একটা এক্সক্লুসিভ নিউজ আনবে আমাদের জন্য। জলজান্ত ছেলেটা এভাবে। এখন এই মুহূর্তে কিচ্ছু বলা সম্ভব নয় মা, আমরা তদন্ত করছি, আর যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ অবধি আমি একটা কথাও বলতে পারবো না কি হয়েছিল, কেন হয়েছিল। আর তুমি প্লিজ এখন টিভিটা দেখা বন্ধ করো। টিভি খোলা থাকলেই তুমি চিন্তা করবে, টেনশন করবে, কোনো দরকার নেই এসবে। আমি বাড়ি গিয়ে তোমাকে সব বলছি, বোঝা গেল? বডি ময়নাতদন্তে নিয়ে যাওয়ার পর তিতিক্ষা বাড়ির মধ্যে থাকা সিসিটিভি ফুটেজগুলো লক্ষ্য করতে শুরু করলো। না, সিসিটিভি ফুটেজে তো কিছুই ধরা পড়ছে না। তাহলে বিষয়টা কি? বাড়ির বহুদিনের বিশ্বস্ত কাজের লোক শ্যামলীদির সঙ্গে কথা বলে তিতিক্ষা জানতে পারল বাড়ির সামনের দিকের সিসিটিভি ফুটেজ দুটো ঠিক থাকলেও বাড়ির পিছন দিকের সিসিটিভি দুটোই খারাপ হয়ে গেছে দুদিন আগেই। অরিন্দম সারাবার কথা বলেও ব্যস্ততার কারণে ভুলে গেছে। তিতিক্ষা বুঝতে পারল যদি এটা খুন হয় তাহলে খুনি পিছন দিকের বাগান হয়ে পাইপ বেয়ে ঘরে ঢুকেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিতিক্ষা মৈত্রেয়ীর কাছে এলো। মিসেস সেন, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন। আপনি কাল রাত্রে ওই ফ্ল্যাটেই ছিলেন তো? হ্যাঁ ছিলাম। কাল রাত্রে ঠিক কি হয়েছিল? আমরা রাত্রিবেলায় ডিনার করে নিলাম। তারপর অরিন্দম বলল ওর কিছু কাজ আছে, তাই ও আজকে স্টাডি রুমেই থাকবে। এমনটা ও প্রায়ই করতো, বিশেষ করে যখন ওর কোনো এক্সক্লুসিভ নিউজ আসার কথা থাকতো নিজের মতো একা থেকে একটু পড়াশোনা করতো। আমি আমি কখনো ওর পেশা আর নেশার মধ্যে এখানে ঢুকে পড়িনি। ওর ব্যক্তিগত স্পেসকে আমি সম্মান দিতাম বরাবর, কিন্তু বুঝতে পারিনি যে সেটা করতে গিয়ে এত বড় একটা অঘটন ঘটে যাবে। আজকে সকালে 10টার আগে ও ঘুম থেকে উঠবে না, সেটা আমাকে বলেছিল। তাই আমি সকালে ঘুম থেকে উঠে ওকে আর ডাকিনি। ভেবেছিলাম কাল রাত্রে অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছে তাই। আচ্ছা, আপনাদের মধ্যে কি কোনো রকম ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি এরকম কিছু? না, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়াঝাটি হয়নি। আচ্ছা, পারিবারিক কোনো শত্রুতা? হ্যাঁ, গ্রামের একটা জমি নিয়ে ওর কাকাতো ভাইদের সঙ্গে দীর্ঘকাল বিবাদ রয়েছে। প্রায়ই সেই নিয়ে লাঠালাঠি হাতাহাতি লেগে যায়। ওকে, আচ্ছা, আপনার কি মনে হয় আপনার হাজবেন্ড কি আত্মহত্যা করতে পারেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই আমি মেলাতেই পারছি না। রাত্রে মানুষটা হাসি খুশি ভাবে আমার সঙ্গে কথা বলল, ওর কাজটা মিটিয়ে নিয়ে পাহাড়ে যাওয়ার কথা বলল, আর আর সকালেই তবে 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 ও মাঝে মধ্যে না ভীষণ মুড অফ করে বসে থাকতো। মুড সুইং হতো ওর প্রায়ই। আমি ওকে বলতাম যে মুড সুইং হলে একা না থেকে আমার সঙ্গে কথা বলতে, কিন্তু সেরকম কিছু হলে তো আমার সঙ্গে কথা বলতে আসতো, তাই না? আমি জানি না কি হয়েছিল, তবে সকালে যখন বইয়ের টেবিলে ওর লেখা নোটটা পড়লাম তখন আমার বিশ্বাসই হচ্ছিল না যে ওর মতো একজন মানুষ সুইসাইড করতে পারে। আবার ওর তো অনেক শত্রু ছিল, কাজের জগৎ থেকে প্রায়ই ওর কাছে হুমকি ফোন আসতো। আমি জানি, কিন্তু আমি আর মেয়ে চিন্তা করব বলে ও কখনো কিছু বলতো না। হতে পারে তাদের মধ্যে কেউ ওকে মেরে ফেলেছে। ইদানিং ও খুব চিন্তায় ছিল। একটা মেয়ে ওকে প্রায় বিরক্ত করতো। ঠিক বিরক্ত করতো কিনা জানি না, তবে ফোনটা এলে ও একটু বিরক্ত হতো, হয়তো কাজ সে ডিস্টার্ব করতো। অরিন্দম আমাকে কখনো বলেনি, তবে আমি বেশ কয়েকবার বিষয়টা নোটিস করেছিলাম। কোন মেয়ে? আমি ঠিক জানি না,
আমি মেয়েটাকে কখনো দেখিনি, মডেলিং জগতের। আমি না থাকাকালীন একবার এসেছিল, আমি ওর মুখেই শুনেছিলাম। কি নাম মেয়েটির? তিতির কি তিতলি এরকম কিছু হবে, কি জানি, আমার ঠিক মনে পড়ছে না। দেখুন, কি ভুল কি ঠিক আমি জানি না, মাথা ঠিক নেই আমার। আমি শুধু ন্যায় বিচার চাই ম্যাডাম, আমি শুধু ন্যায় বিচার চাই, কিন্তু কিভাবে সেটা পাবো আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন মৈত্রী। কিছু মনে করবেন না, আমি জানি আপনারা এই প্রশ্নগুলো করবেন, তবুও আমাকে একটু সময় দিন। আসলে আমার মাথা কাজ করছে না, কি বলছি কি ভাবছি আমি নিজেও জানি না। আমাকে একটু সময় দিন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের তদন্তে সব রকম ভাবে সাহায্য করব। তিতিক্ষা আর কোনো প্রশ্ন করল না। কোথাও গিয়ে তারও মনে হলো মিসেস সেনকে একটু সময় দেওয়া উচিত সবটা গুছিয়ে নেওয়ার জন্য। স্বাভাবিকভাবে দীর্ঘ 5 বছরের দাম্পত্য সম্পর্ক তাদের, 4 বছরের একটি মেয়েও রয়েছে সেখানে। এইরকম একটা আচমকা দুর্ঘটনা যে কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাই তিতিক্ষা মিসেস সেনকে কিছুক্ষণ একাই ছেড়ে দিল। মিসেস সেন চলে যাওয়ার পর তিতিক্ষা আকাশের দিকে তাকিয়ে দেখছিল, আর তার মনে হচ্ছিল সত্যি জীবনের মতো অদ্ভুত বোধ হয় আর কিছু নেই। বেঁচে থাকাটাই সব থেকে বেশি আশ্চর্যের। মৃত্যু যে ঠিক কখন এসে কড়া নাড়বে তা কেউ জানে না। ঠিক সেই সময় আরণ্যক বসু সেখানে এসে হাজির হলো। অরিন্দম যে মিডিয়া হাউসে কাজ করত, আরণ্যকও সেখানেই কাজ করে। কিন্তু আরণ্যকের পরিচয় শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়। অরিন্দমের সঙ্গে তার সম্পর্কটা অনেকটাই গুরু শিষ্যের মতো। অরিন্দম ছিল আরণ্যকের ফ্রেন্ড, ফিলোসফার ও গাইড। সাংবাদিকতার পেশায় কিভাবে লিখতে হয়, কিভাবে বলতে হয়, কতখানি নির্ভীক এবং নিরপেক্ষভাবে খবর পরিবেশন করতে হয়, তার অনেকখানি আরণ্যক শিখেছিল অরিন্দমের থেকে। আরণ্যকের বেশ কিছু স্ট্রিং অপারেশন রিপোর্ট বড় বড় প্রভাবশালীদের মাথায় হাত ফেলে দিয়েছিল। প্রভাবশালী মন্ত্রী আমলাদের বিষচক্ষু হয়ে বেশ কয়েকবার মিথ্যা মামলায় ফাঁসিয়ে আরণ্যককে জেলে ঢুকানোর চেষ্টা করা হলে অরিন্দম হয়ে উঠেছিল আরণ্যক বসুর ঢাল। অরিন্দমের মৃত্যুর খবর পেয়ে আরণ্যক আজ তাই যতটা না বেশি অসহায়, তার থেকে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। যেভাবেই হোক অরিন্দম তার মৃত্যু রহস্যের কিনারা তাকে করতেই হবে। নিজে থেকেই তাই অফিসার তিতিক্ষা আচার্যর সঙ্গে কথা বলতে ছুটলেন আরণ্যক। এক্সকিউজ মি ম্যাডাম। দেখুন আরণ্যক, আমি এখন কোনো মিডিয়া বাইট দেব না যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে। আপনার কিচ্ছু জানার থাকলে জয়িতার কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। আমার কাছ থেকে প্লিজ কোনো বাইট নিতে আসবেন না, অ্যান্ড ডোন্ট ডিস্টার্ব মি ফার্দার। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনার বাইট নিতে আমি আজকে এখানে আসিনি। তাহলে? আপনি তো খুব ভালো করেই জানেন অরিন্দমদা আমার কতটা কাছের ছিল। আমি চাই এই ঘটনাটার নিরপেক্ষ তদন্ত হোক, আর সেই কারণে কোনো রকম সহযোগিতা দরকার হলে আমাকে জানাবেন। আমি সব সময় হাজির থাকব। আচ্ছা আরণ্যক, আপনার কি মনে হয় এই যে অরিন্দম সেনের মৃত্যু, এটা কি সুইসাইড হতে পারে? কতটা চান্স আছে? অরিন্দমদাকে যারা কাছ থেকে দেখেছেন তারা অন্তত এই কথাটাই বিশ্বাস করবেন না। অরিন্দমদা অত্যন্ত লড়াকু মানসিকতার মানুষ ছিলেন। কোনো কিছুতেই তিনি সহজে হাল ছাড়তেন না। সেখানে কোথাও কিছু নেই, হুট করে সুইসাইড করে নেবেন, এটা আমার মনে হয় না। আমার মনে হওয়া বলেও ভুল হবে। আমি 100% শিওর এটা একটা মার্ডার, প্রি প্ল্যান্ড মার্ডার। আচ্ছা, আমি শুনেছি আজকে রাত্রে একটা এক্সক্লুসিভ করার কথা ছিল, তো সেটা কি তুমি জানো তোমার অরিন্দমদার? হ্যাঁ, উনি একটা স্ট্রিং অপারেশন করছিলেন। কোনো একটা ফেমাস পার্সোনালিটির অন্ধকার দিক নিয়েই ছিল সেই স্ট্রিং অপারেশনটা। আমি পুরোটা জানতাম না, তবে গতকাল রাতের বেলাতেও যখন দাদার সঙ্গে আমার কথা হয় তখন দাদা বলে, কালকে একটা ধামাকা হবে, পুরো বোমা পড়বে, বোমা। মানে
আরে এমন একটা স্ট্রিং অপারেশন করেছি না, যেটা আমাদের চ্যানেলে প্রথম হয়েছে। কালকের পর দেখবি খবরের চ্যানেলগুলোর আবহাওয়া পুরো বদলে যাবে। এই এত রহস্য না করে বলো না বিষয়টা কি। একজন ফেমাস পার্সনকে নিয়ে এই স্ট্রিং অপারেশনটা করেছি, এটুকু বলতে পারি। এর বেশি এখন বলতে পারবো না, তাহলে মজাটাই শেষ হয়ে যাবে। তার জন্য কাল রাত 10টায় মুখোমুখি অরিন্দমে নজর রাখতে হবে। উফ, অরিন্দম দা, তোমার সব সময় এরকম মজা। ঠিক আছে, রাখছি। কাল ঠিক কখন আপনার সঙ্গে কথা হয়েছে? ওই রাত 10টার দিকে। কিন্তু যখন আমি কথা বলেছি না, তখন দাদার মধ্যে অদ্ভুত একটা প্রাণোচ্ছল ব্যাপার ছিল। যে মানুষটা আমার সঙ্গে এত সুন্দরভাবে উৎসাহ নিয়ে কথা বলল, সেই মানুষটা তার কয়েক ঘন্টা পর সকালে উঠে হঠাৎ করে সুইসাইড করে নেবে, এটা কিন্তু আমার একবারও মনে হয়নি ম্যাডাম। আমি আবারও বলছি, ঘটনাটা সহজ নয়, এটাকে সহজ করে দেখানো হচ্ছে। অরিন্দম সেনের দাহকার্য সম্পন্ন হওয়ার পর তিতিক্ষা বাড়ি ফিরে গেল, কিন্তু বাড়ি ঢুকে সে অবাক হয়ে গেল। তার বাড়ির গার্ড অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাড়ির দুটো সিসিটিভি ক্যামেরায় ভাঙা, আর ঘরের মধ্যে হাত বেঁধে ফেলে রাখা হয়েছে তার মাকে। কোনো রকমে মাধবী দেবীর হাত খুলে তার চোখে মুখে জল দিয়ে তিতিক্ষা ঘরে নিয়ে গেল। সিসিটিভি ক্যামেরা ভাঙার আগের মুহূর্তে যে ব্যক্তিটিকে ক্যামেরায় দেখা গেল, সে একটা কালো রঙের হুডি পরে রয়েছে, তার চোখে কালো চশমা। ঘরে ঢোকার আগে এসে ইলেকট্রিক সুইচ বন্ধ করে দিয়েছিল, তাই অন্ধকারে তার মুখ দেখা গেল না। জ্ঞান ফিরতেই মাধবী দেবী নিজেকে একটু সামলে নিয়ে বললেন, দিদি, একজন কালো পোশাক পরে লোক এসেছিল, আমাকে বলল আপনার মেয়েকে সামলান। মিস্টার সেন হত্যার রহস্য যেন নাক না গলায়, না হলে অরিন্দম সেনের যা দশা হয়েছে আপনাদেরও সেই দশা হবে। বলেই মাধবী দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিতিক্ষার বাবা আর্মিতে ছিলেন, দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন, তাই মাধবী দেবীও খুব মজবুত হৃদয়ের মহিলা। সহজে ভেঙে পড়ার পাত্রী তিনি নন। কিন্তু তার সবেধন নীলমণি মেয়ের জীবনের হুমকি শুনে তার চোখ দুটো একটু ছলছল করে উঠল। তবে মেয়েকে সেটা বুঝতে দিলেন না তিনি। আর পুরো ঘটনাটা বুঝতে পেরে তিতিক্ষার মুখ হয়ে উঠল শক্ত। ঘরে ঢুকে তিতিক্ষা পায়চারি করতে করতে ভাবতে শুরু করলো, না, আমি নিশ্চিত এটা সুইসাইড নয়। যদি সুইসাইড হতো তাহলে আমার মাকে এইভাবে ব্ল্যাকমেল করা হতো না। আর যারা এর পিছনে আছে তারা খুব ভালো করে জানে আমি এই কেসটা হাতে নিলে এর শেষ দিকে যাব, তাই আগে ভাগেই আমাকে সতর্ক করতে এসেছে। তারা জানে না তিতিক্ষা আচার্য হেরে যেতে শেখেনি, এর শেষ দিকে তবেই আমি যাব। ঠিক সেই সময় জয়িতা ফোন করলো তিতিক্ষাকে। ম্যাডাম, একটা গোপন খবর পাওয়া গেছে। কি? অরিন্দম সেনের সঙ্গে ইদানিংকালে একটা উঠতি মডেলের যোগাযোগ হয়। প্রায়ই দুজনকে একসঙ্গে ক্লাবে ডিস্কে দেখা যেত। এমনকি অরিন্দম বাবু মৃত্যুর 15 দিন আগে মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা টাকা ট্রান্সফারও করেন। এই মেয়েটি পরে অরিন্দম সেনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কি? হ্যাঁ ম্যাডাম, সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কে এই মেয়েটি? কি নাম? তিতলি রায়, সল্ট লেকে বাড়ি। আচ্ছা, তুমি খবরটা কার থেকে পেলে? বিমলদাকে জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারলাম। তিতলি একদিন অরিন্দম বাবুর সঙ্গে দেখা করতে তার ফ্ল্যাটে এসেছিল, তখন মৈত্রী দেবী ছিলেন না। আমি জিজ্ঞাসা করাতে প্রথম দিকে বিমলদা কিছুই বলছিলেন না, পরে একটু জোর দিতেই উনি বলে ফেলেন, হতে পারে তিতলি দিদি বাবুকে সুইসাইড করতে বাধ্য করেছে। তার মানে তুমি বলতে চাইছো আত্মহত্যার প্ররোচনা হতেই পারে? আরও একটা বিষয় ম্যাডাম, টাকার অ্যামাউন্টটা কিন্তু কম নয়, 50 লাখ। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হয় মেয়েটা কোনো একটা কারণে অরিন্দম বাবুকে ব্ল্যাকমেল করছিলেন। হয়তো সে আরও বেশি টাকা চাইছিল, যেটা দিতে না চাওয়ায়, অথবা হতে পারে অরিন্দম বাবু পুলিশে যেতে চাওয়ার কারণেই তাকে খুন করে দেওয়া হয়। হতে পারে। আবার এটাও হতে পারে অরিন্দম বাবুকে এই মেয়েটা এমন কিছু ভয় দেখিয়েছে যাতে সামাজিক মান সম্মান নষ্ট হওয়ার ভয়ে অরিন্দম বাবু নিজেই আত্মহত্যা করেছেন, অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা দিয়েছে মেয়েটা। হতে পারে। ঠিক আছে,
কাল সকালে আমরা বরং তিতলির বাড়িতে যাব, যা কথা হওয়ার সামনাসামনি হবে। শোনো, এই কেস নিয়ে যা কিছু ক্লু হাতে আসবে তা যেন কোনোভাবেই সংবাদ মাধ্যমের কাছে না যায়। আমার স্ট্রিক্ট অর্ডার, এটা অবশ্যই মাথায় রাখবে। ওকে ম্যাডাম। জয়িতা ফোনটা রেখে দিল। তিতিক্ষা ভাবল, জয়িতা কথাটা ভুল কিছু বলেনি। হতেই পারে তিতলি এসবের মূলে আছে। মানুষ সম্মানের খাতিরে ভয় পেয়ে অনেক সিদ্ধান্তই নেয়, তেমনই কোনো ভয় বা সমাজে সম্মানচ্যুত হওয়ার বা সম্মানহানির কোনো ভয় থেকেই হয়তো এই কাজটা করেছেন অরিন্দমবাবু। কালকে একবার তিতলির সঙ্গে কথা বললে সমস্তটা বোঝা যাবে। কিন্তু আমার বাড়িতে হামলাটা কি করলো সেটাও তো জানা গেল না। যে এসেছিল সে খুব ভালো করেই জানে আমাদের বাড়িটা অনেকটা গলির ভেতর, তাই বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেলে আর লোকটাকে ট্রেস করা যাবে না। তাহলে কি বুঝতে পারবো না যে কাজটা করলো কে? ঠিক সেই সময় আরণ্যকের ফোন থেকে একটা মেসেজ এলো তিতিক্ষার ফোনে। তিতিক্ষা ফোন চেক করে দেখলো একটা ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কালো হুডি পরা একটা লোক তার বাড়ি থেকে বেরিয়ে একটা কালো গাড়িতে চেপে চলে গেল। অদ্ভুতভাবে গাড়ির কোনো নাম্বার প্লেট নেই, কিন্তু গাড়ির উপরে একটা লাল রঙের উল্কা চিহ্ন চোখে পড়ল তিতিক্ষার। তিতিক্ষা আরণ্যককে ফোন করে বলল, কি ব্যাপার বলুন তো, আপনি কি আমার বাড়িতেও ফলো করছিলেন নাকি? আমি তো বলেছিলাম আপনাকে, অরিন্দমদার কেসটা আমি সহজে ফাইল চাপা পড়তে দেব না। আপনি যখন কেসটার দায়িত্ব নিয়েছিলেন তখন আমার মধ্যে একটা চাপা ভয় কাজ করতে শুরু করে। যারা অরিন্দমদাকে সরিয়েছে তাদের আপনাকে সরাতে কতক্ষণ? আমি তাই আমার একজন পরিচিত ভাইকে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রিল করার কাজ দিই। বেশ কিছু টাকা লোভে কাজটা করতে সে রাজি হয়। এখন ওই লাল রঙের উল্কা দেওয়া গাড়িটা কার সেটা জানতে পারি? না, সেটা সম্ভব নয়, কারণ গাড়িটা একটা গ্যারেজ থেকে ভাড়া করা হয়েছিল। কাজ মিটে যাওয়ায় গাড়ি গ্যারেজে ফেরত দেওয়া হয়েছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। তাহলে লোকটা? হ্যাঁ, গ্যারেজের মালিককে ধরে যদি কিছু জানতে পারা যায়। ঠিক আছে, কালকে তিতলির বাড়িতে যাচ্ছি। ওকে জিজ্ঞাসাবাদ করার পর বরং। তিতলি? মানে তিতলি রায়? হ্যাঁ, আপনি চেনেন? অরিন্দমদার মুখে নামটা শুনেছিলাম। তিতলি রায় অরিন্দমদার এক্স ছিল। বৌদির সঙ্গে বিয়ের আগে এই মেয়েটির সঙ্গে অরিন্দমদার বেশ ভালো মতোই প্রেমের সম্পর্ক ছিল। তারপর কিছু একটা কারণে সম্পর্কটা ওয়ার্কআউট করেনি। সম্ভবত পরিবারের কারোর আপত্তি ছিল, আমি বিষয়টা ঠিক জানতাম না। তবে মাঝখানে বোধহয় ওদের মধ্যে আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল, তেমনটাই আভাস পেতাম অরিন্দমদার কথাবার্তায়। আসলে অরিন্দমদা চিরকালই খুব চাপা স্বভাবের, কাউকে ব্যক্তিগত কথা বলতে চাইতেন না। আভাস ইঙ্গিতে যতটুকু বুঝতে পারতাম আর কি। বেশ, কালকে তিতলির সঙ্গে কথা বলে আপনার সঙ্গে না হয় বেলার দিকে মিট করে নেব। ওকে, আর একটা কথা বলবো, আপনি বাড়িটা চেঞ্জ করে নিন না। মাসিমা আছেন, আর আপনার বাড়িটা এমন ভেতরের দিকে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। রাস্তার ওপর কোনো একটা জায়গায় ফ্ল্যাট কিনলে একটা নিরাপত্তা থাকে। তা হয়তো থাকে, কিন্তু বাড়িটা বাবার স্মৃতি, মা বিক্রি করতে চান না। আর এই মুহূর্তে একটা ফ্ল্যাট কেনার বিষয়ে আমি অতটা ভাবছি না, পরে ভেবে দেখব। থ্যাংক ইউ, রাখছি। ফোনটা রেখে তিতিক্ষা ওর সামনে থাকা সাদা বোর্ডে স্কেচ পেন নিয়ে অরিন্দম সেনের নামের নিচে সম্ভাব্য খুনির নামের জায়গায় 3 জনের নাম লিখল। প্রথমে তিতলির নাম, তারপরে অরিন্দমের 2 কাকাতো ভাইয়ের নাম, ও প্রশ্ন চিহ্ন দিয়ে লিখে রাখল কাজের জগতের সেই বিখ্যাত ব্যক্তিত্ব যার স্ট্রিং অপারেশনটা করছিল অরিন্দম। পরদিন সকালবেলায় একটা সাদা গাড়ি গিয়ে থামল তিতলি রায়ের ফ্ল্যাটের সামনে। গাড়ি থেকে নামলো তিতিক্ষা আর জয়িতা। এই রুমই তো? হ্যাঁ ম্যাডাম, অ্যাড্রেস এটাই, ফ্ল্যাট নাম্বার 6E। চলো তাহলে যাওয়া যাক। লিফটে উঠে 5 নম্বর ফ্লোরে পৌঁছে গেল তিতিক্ষারা। ফ্ল্যাটের সামনে পৌঁছে তিতিক্ষা বেল বাজালো। একটু পরে একজন মেয়ে দরজাটা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, কাকে চাই? আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আসছি। তিতলি রায় আছেন? পুলিশ? আমি তো এখানে কাজ করি, দিদিমণি তো শুয়ে আছেন, কাকাবাবুকে ডাকবো? বেশ, ডাকুন।
কিছুক্ষণ পরে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে একজন মধ্যবয়স্ক লোক সামনে এলেন। লোকটাকে দেখে চমকে গেল তিতিক্ষা। অনিন্দ স্যার, আপনি? হ্যাঁ, আমি। তিতলি আমারই মেয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তো অনিন্দ ভূঁইয়া, তিতলি তো রায়, তাহলে ও কি করে আপনার মেয়ে হয়? আসলে তোমরা তো জানো তিতিক্ষা, আমি চিরটাকাল নির্ভীকভাবে সাংবাদিকতা করে গিয়েছি, আর বিয়েটাও করিনি। একবার একটা কাজে সুন্দরবনে গিয়েছিলাম, তখন তিতলিকে দেখি। মেয়েটার বয়স তখন 13 বছর। মা বাপকে বাঘে টেনে নিয়ে গেছে, তখন থেকে ওকে সন্তান স্নেহে অ্যাডপ্ট করি। ওর নাম ছিল মৌসুমী, আমি বদলে রাখি তিতলি, কিন্তু সারনেমটা বদলাতে চাইনি। আসলে মা বাবার পদবি তো, আমিও বাধা দিইনি। আমি শুনেছিলাম হাঁটুর সমস্যার কারণে আপনি আর বাড়ির বাইরে খুব একটা যাতায়াত করেন না। হ্যাঁ, এখন এই হুইল চেয়ারই আমার সঙ্গী। গত 5 বছর ধরে এখানেই থাকি, আর এই 3 কামরার ঘরেই ঘোরাফেরা করি। সংবাদ মাধ্যমের কিছু বন্ধু বান্ধব আসে, ওই আর কি। আমি তো সময়ের আগেই কাজকর্ম সব ছেড়ে দিলাম, আর ভালো লাগতো না। ওই খুন খারাপির খবর পড়তে পড়তে খুব কষ্ট হতো জানো। তারপর মেয়েটাকে দত্তক নেওয়ার পর ওর মায়ায় জড়িয়ে পড়লাম। যা হয় আর কি, এভাবেই চলে যাবে। 50 বছর বয়স তো হয়েই গেল, আর কতদিনই বা বাঁচবো। তারপর বলো, তোমাদের কি দরকার? ও হ্যাঁ, আমি শুনেছি অরিন্দমের মৃত্যুটা খুবই দুঃখজনক। ছেলেটাকে আমি চিনতাম অনেক বছর ধরে। একসময় আমি যে চ্যানেলে কাজ করতাম সেখানে ইন্টার্ন হয়ে ঢুকেছিল, পরে তো উৎসর্গ নিউজ চ্যানেলে গিয়ে ঢুকলো। সিনিয়র হিসেবে আমাকে খুব রেসপেক্ট করতো, ভীষণ ব্রাইট ছেলে ছিল। আসলে স্যার, আমাদের দরকারটা আপনার মেয়ে তিতলির সঙ্গেই ছিল। একটু আচ্ছা, তিতলির সঙ্গে? বেশ, কথা বলো। এটা আমার জন্য অনেক করে, বুঝলে। এই যে আমি তো চিরটা কাল চ্যারিটি করে গেলাম, সেভাবে টাকা পয়সা কিছুই জমাতে পারলাম না। ওকে কোনো রকমে পড়াশোনা করিয়েছি, আর কিছুই দিতে পারিনি। অথচ ওই মেয়েটাই আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে কি কি না করে বেড়াচ্ছে। একসময় মডেলিং করতো, এখন আবার শর্ট ফিল্মও করে। আমার হাঁটুর অপারেশনের জন্য বেশ কিছু টাকার দরকার জানো। কিভাবে যে জোগাড় হবে জানি না। মেয়েটা রাত দিন ছুটে বেড়াচ্ছে। আমার জানো তো খুব চিন্তা হয় ওকে নিয়ে। দিনকাল তো খারাপ, তাই না? চিন্তা করার কিছু নেই, সব ভালোই হবে। আচ্ছা, অরিন্দম সেনকে আপনি লাস্ট কবে দেখেছিলেন স্যার? অরিন্দম বেশ কয়েক মাস আগে একটা ক্লাব থেকে ফেরার সময় তিতলি একদিন ভীষণ ড্রাঙ্ক হয়ে পড়েছিল, তাই নিজের গাড়ি করে ওকে ফেরত দিয়ে গিয়েছিল। তারপর আমার চিকিৎসার সময়ও বেশ কয়েকবার হাসপাতালে গিয়েছিল। জলজান্ত ছেলেটা এভাবে চলে গেল, আমি ভাবতেও পারছি না। আচ্ছা, ওর কি হয়েছিল? অনুমান করা হচ্ছে উনি সুইসাইড করেছেন। এখন বাকিটা তো বলা যাবে না, কারণ ইনভেস্টিগেশন অলরেডি চলছে। আপনার মেয়েকে একটু ডেকে দিলে খুব ভালো হয় আর কি। ডাকার দরকার নেই, আমি চলে এসেছি। বাপি, তুমি এখানে কি করছো? তোমার ওষুধ আছে না? এখানে বক বক করলে চলবে? ঘুম থেকে উঠেই একটা গেঞ্জি আর প্যান্ট পরে বাইরে বেরিয়ে এলো তিতলি। তারপর রীতিমতো মেজাজ নিয়ে কথা বলতে শুরু করলো সে। বছর 27-এর মেয়েটার কোঁকড়ানো চুল, গোলগাল চেহারা আর নীলচে চোখের মনির দিকে তাকালেই এক অদ্ভুত রহস্য চোখে পড়ে, যেন কত গভীরতা লুকিয়ে আছে সেখানে। সামনে থাকা 2 লেডি অফিসারকে দেখেও তার গলার স্বর এতটুকুও পরিবর্তন হলো না। কাজের মেয়েটির নাম ধরে এসে ডাকতে থাকলো, নয়নাদি, কোথায় গেলে? একবার ডাকলে তোমার সাড়া পাওয়া যায় না। কি করোটা কি সারাটা দিন? যাও, বাপিকে ঘরে নিয়ে যাও। আর আপনারা কি খাবেন, চা না কফি? আপাতত একটা গ্লাস ঠান্ডা জল হলেই চলবে। তিতিক্ষার ঠান্ডা চাউনির দিকে তাকিয়েও তিতলি একই সুরে কথা বলে গেল। ভয় বলে কোনো শব্দ যেন এই মেয়েটির অভিধানে নেই। নয়না নামের মেয়েটি রান্নাঘর থেকে বাইরে এসে তিতলির বাবাকে ঘরে নিয়ে যেতেই তিতিক্ষা
সোফার মধ্যে বসল। নয়না ইতিমধ্যে এক গ্লাস ঠান্ডা জল আর কিছু মিষ্টি সামনে রেখে দিয়ে চলে গেল। তিতলি বলল, বলুন, কি করতে পারি আপনাদের জন্য? আপাতত এই ঠান্ডা জলটা খেয়ে ফেলুন, কারণ এরপর আপনার গলা শুকিয়ে যাবে এবং তাই একটু আগাম প্রস্তুতি নেওয়া ভালো। হোয়াট ডু ইউ মিন? সকালবেলায় এসে কি রঙ্গ তামাশা শুরু করেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না বোঝার মতন এতটা অবুঝ তো আপনি নন, তাই না? সাংবাদিক অরিন্দম সেন মারা গেছেন, আর তার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্কের কথা আমরা সবাই জানি। তাই জিজ্ঞাসাবাদ করতে যে আমরা আসবো সেটা তো আপনার জানার কথা। এসব কি বলছেন? অরিন্দম তো বিবাহিত। ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল সেটা বিয়ের আগে। ও আমার বয়ফ্রেন্ড ছিল। আমাদের বিয়ের কথাবার্তা হয়েছিল, কিন্তু আমি বিয়েটা করতে চাইনি, কারণ আমার মডেলিং করার ইচ্ছে ছিল, আর অরিন্দম সেটা কোনোদিনই মানতে পারিনি। তাই আমি আমার মতো আলাদা হয়ে যাই, আর ও ওর মতো নিজের সংসার সাজায়। এখানেই গল্পটা শেষ। আর কি জানার আছে আপনাদের? তাই তাহলে কয়েক মাস আগেও আপনাকে ড্রাঙ্ক অবস্থায় অরিন্দম সেন বাড়ি অবধি পৌঁছে দিয়েছিলেন কেন? এমনকি আপনার বাবার জন্য হাসপাতাল অবধি গিয়েছিলেন। এখানেই শেষ নয়, 15 দিন আগে 50 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তারপরেও আপনার টাকার চাহিদা মেটেনি, ঠিক যেই কারণে আপনি অরিন্দমকে ব্ল্যাকমেল পর্যন্ত করেছেন। আর এত কিছুর পরেও বলবেন অরিন্দমের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না। আপনি জানেন আপনি কি করেছেন? কি করেছি? আপনি একজন মানুষকে ব্ল্যাকমেল করেছেন এবং তারপর তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। ভুল করছেন অফিসার। আমার বাবা অসুস্থ। আমার বাবার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার। অরিন্দম আমার পূর্ব পরিচিত। দীর্ঘদিন সম্পর্ক না থাকার পর 1 বছর আগে ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর প্রায় আমাদের নানা কারণে দেখা সাক্ষাৎ হতো। এরপর আমি একদিন ড্রাঙ্ক অবস্থায় ক্লাব থেকে ফিরছিলাম। তখন ও আমাকে গাড়ি করে বাড়িতে ফিরিয়ে দেয়। সেদিন আমি নেশার ঘুরে ওকে বলে ফেলেছিলাম আমার বাবার ট্রিটমেন্টের বিষয়ে। বন্ধুত্বের খাতিরে ও টাকাটা আমাকে ধার হিসেবে দিয়েছিল, কিন্তু আর ফেরত নিতে চাইনি। সেই কারণে ওর সঙ্গে আমার একটা ঝগড়াও হয়েছিল। গল্প তো ভালোই সাজালেন তিতলি, কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না। একটা মানুষ আপনাকে 50 লাখ টাকা ধার হিসাবে দিলেন, তা খুব ভালো কথা, কিন্তু তারপর আপনার সঙ্গে তার ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে গেল যে আপনি তাকে প্রাণহানির হুমকি পর্যন্ত দিলেন, তাই না? আমি অরিন্দমকে প্রাণহানির হুমকি দিইনি। সাময়িক রাগারাগি আর ঝগড়ার বসে বলেছিলাম তুমি নরকেই যাবে, কারণ তুমি নরকের কীটের থেকেও অধম, আর তোমার নরকে যাওয়ার ব্যবস্থা আমি করে দেব। এটাকে যদি আপনারা হুমকি বলে ধরেন তাহলে তাই, কিন্তু আমি যে খুনটা করেছি সেটাও তো আপনাদের প্রমাণ করতে হবে। গত পরশু খুনটা হয়েছে, আর গত পরশু আমি একটা ইভেন্টে দিল্লিতে ছিলাম। গতকাল বেলার দিকে ফ্লাইটে করে ফিরেছি। এই দেখুন আমার ইভেন্ট অ্যাটেন্ড করার ডকুমেন্ট আর ফ্লাইটের রিটার্ন টিকিট। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? আপনি একটা মানুষকে প্রাণহানির হুমকি দিয়েছেন এবং তার সাক্ষী পর্যন্ত রয়েছে, আর এই সমস্ত জিনিসপত্র দেখিয়ে আপনি কি প্রমাণ করছেন? আপনি এই শহরে ছিলেন না, কিন্তু ভাড়া করা কাউকে দিয়ে যে খুনটা আপনিই করাননি বা অরিন্দম সেনকে খুন করতে প্ররোচিত করেননি, তার কি প্রমাণ আছে? কিন্তু তার আগে তো আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এটা আত্মহত্যা নয়, খুন। আমি যতদূর জানি এখনো ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। আগে তো রিপোর্টটা আসুক, তারপর বরং আপনারা আসবেন। এখন আসুন। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। ম্যাডাম, আপনি অর্ডার দিলে। না জয়িতা, তিতলি আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে ভালোভাবে ব্যবহার করছি, কিন্তু আপনি মনে হচ্ছে ভালো ব্যবহার করার যোগ্য নন। শুনুন, আপনি যে অরিন্দম বাবুকে ব্ল্যাকমেল করেছেন তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, এবং সেই কারণেই যে অরিন্দম বাবু আত্মহত্যা করেছেন তার প্রমাণও পেয়েছি। সেই প্রমাণটা আমরা থানার লকআপে গিয়েই দেব। আর এখন তদন্তে অসহযোগিতা করার জন্য এবং পুলিশকে মিথ্যে কথা বলে অন্য পথে প্ররোচিত করার আবার চেষ্টা করার জন্য আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। লেটস গো। মানে? হ্যাঁ, আমরা আপনাকে গ্রেফতার করব, কারণ আপনি আমাদের মিথ্যে কথা বলছেন এবং তদন্তে ভীষণভাবে অসহযোগিতা করছেন।
একজন সাধারণ মানুষ হিসাবে আপনি সেটা একদমই করতে পারেন না। একজন অন ডিউটি পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, কারণ সন্দেহভাজনের তালিকায় আপনার নাম আছে এবং খুন করার যথেষ্ট মোটিভ আপনার কাছে রয়েছে। আর আপনি এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি, তাই আমাদের সন্দেহটা আপনার উপরেই থাকছে। আর এই যে আপনি বলছেন আপনাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল, তা বন্ধুত্বের সম্পর্ক পূরণের জন্য বোধহয় মুর্শিদাবাদে হোটেল বুক করে একসঙ্গে রাত্রি যাপনটা খুব বাধ্যতামূলক, তাই না তিতলি ম্যাডাম? শেষের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিতলির মুখটা কালো হয়ে গেল। সে যেন বুঝতে পারল না কি বলবে। তার বেশ কিছুক্ষণ পর গলা নরম করে বলল, আচ্ছা, দুজন মানুষ কি কোনো সমস্যায় পড়লে এক ঘরে থাকতে পারে না? সেদিন হোটেলে একটাই রুম ছিল, তাই আমরা বাধ্য হয়ে একটাই ঘরে ছিলাম। এটাকে নিয়ে কেন এত ফালতু ইস্যু করছেন আপনারা? কারণ আপনি পুরোটা তো আমাদের বলছেনই না, আপনি গল্পের কিছুটা বলছেন, সেটাও বানানো কি সত্যি তার মধ্যেও অনেক জটলা আছে। পুরোটা বললে আমাদের বুঝতে সুবিধা হয়, আর আপনাকেও এতটা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় না। সিম্পল। দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি ছোট থেকেই প্রচণ্ড আত্মসম্মানী, কারো টাকা নিয়ে চলবো এমন মানসিকতা আমার নয়। যে কারণে মডেলিং করি, ছোটোখাটো শর্ট ফিল্ম করে টাকা রোজগার করার চেষ্টা করেছি, আর পার্ট টাইম অন্য কোনো কাজ করে টাকা রোজগার করা যায় কিনা সেই বিষয়েও অরিন্দমের কাছ থেকে হেল্প চেয়েছিলাম। অরিন্দম তখন কারণটা জানতে চায়, এত টাকা কিসের জন্য লাগবে। অনেক দিনের সম্পর্ক থাকার কারণে আমি বিষয়টা খুলে বলি ওকে। অরিন্দম আমার অসহায়তার কথা জেনে এবং বাবার রোগের কথা জেনে আমাকে সাহায্য করতে চেয়েছিল। আমি বলেছিলাম টাকাটা ফেরত দিয়ে দেবো, কিন্তু ও আর টাকাটা ফেরত নিতে চায়নি। এই নিয়েই আমাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছিল। 50 লাখ টাকা আপনার বাবার নি রিপ্লেসমেন্টের জন্য? বিষয়টা ঠিক বিশ্বাসযোগ্য হলো না যে। আসলে বাবার আরও কিছু ছোটোখাটো সমস্যা আছে, তাই আমি ভেবেছিলাম দেশের বাইরে নিয়ে গিয়ে একেবারে ট্রিটমেন্টটা করাবো, আর ফুল বডি একটা চেক আপ করাবো। নিজের বলতে তো আমার কেউ নেই যে অন্য দেশে গিয়ে টাকার দরকার পড়লে সে এখান থেকে টাকা পাঠাবে। তাই টাকাটা জোগাড় করে যেতে চেয়েছিলাম, তাই এতটা অ্যামাউন্ট হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় একটা ফোন আসায় জয়িতাকে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে হলো। জয়িতা বেরিয়ে যাওয়ার পর তিতিক্ষা বলল, আচ্ছা, তারপর বলুন, আপনি হুমকিটা কেন দিলেন? অরিন্দম টাকার অহংকার দেখাচ্ছিল বলে আমার একটা খারাপ লাগা ছিল, যে কারণে ওকে আমি অনেক খারাপ কথা বলেও ফেলি। যে মুহূর্তে ও টাকাটা ট্রান্সফার করেছে সেই মুহূর্তেই ওর ফোনপে থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেছিলাম। আপনাদের বিশ্বাস না হলে আমি প্রমাণ দিতে পারি। একটা সময় আমরা বন্ধু ছিলাম, কিন্তু তারপর টাকার মুখ দেখতেই ও আমাকে অহংকারের পর সেই টাকাটা দিতে চেয়েছিল, ফেরত নিতে চাইনি। তাই একটা খারাপ লাগা থেকে কিছু কথা বলে ফেলি। নাটকটা তো বেশ ভালোই ফেঁদেছেন তিতলি ম্যাডাম। আপনি যে অরিন্দম স্যারকে ফাঁসিয়েছেন তার প্রমাণ তো আমার হাতে আছে। তিতিক্ষা তাকিয়ে দেখল ঘরের মধ্যে ঢুকে পড়েছে আরণ্যক। আরণ্যক, আপনি এখানে? হ্যাঁ, কালকে আপনি তিতলি নামটা বলার পরেই আমি ওনার বিষয়ে একটু স্টাডি করতে শুরু করি, আর তারপরেই জানতে পারি 1.5 মাস আগে অরিন্দম দা তিতলিকে নিয়ে একজন মহিলা রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলেন। আমার সন্দেহ তিতিক্ষা এই তিতলি স্যারের সঙ্গে যোগাযোগ শুরু করার পরেই স্যারকে ফাঁসিয়েছেন, আর সামাজিক মান সম্মান নষ্ট হওয়ার ভয়ই স্যার। এবার সত্যিটা বলবেন তিতলি, নাকি আমাদের সঙ্গে গড়াদের পিছনে যাবেন? কোনটা? আপনার বাবা যদি জানতে পারেন শুধুমাত্র টাকার জন্য একটা মানুষকে আপনি দিনের পর দিন ফাঁসিয়ে গেছেন এবং তাকে ব্যবহার করেছেন, তাহলে উনি খুব খুশি হবেন তো? না 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 না, এসব মিথ্যে, এসব মিথ্যে। আমার সঙ্গে অরিন্দমের একটা সম্পর্ক ছিল, এটা এটা সত্যি। বিয়ের পরে ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল, কিন্তু বিশ্বাস করুন আমি আমি অরিন্দমকে মারিনি, আমি মারিনি। তাহলে আপনি তাকে ব্ল্যাকমেলই বা করতে গেলেন কেন? মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি আমি অরিন্দমকে ব্ল্যাকমেল করিনি, বিশ্বাস করুন। আমি আমি কেন ওকে ব্ল্যাকমেল করতে যাব? আমি তো ওকে ভালোবাসতাম। কিন্তু আপনি যে ওকে ব্ল্যাকমেল করেছেন এই পুরো ঘটনাটার একজন সাক্ষী রয়েছে, তিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন, তারপরেও সত্যিটা অস্বীকার করছেন।
দেখুন, আমাদের কাছে কিন্তু পুরো বিষয়টা দিনের আলোর মতো ক্লিয়ার। আপনি নিজেই অরিন্দমকে বাধ্য করেছিলেন টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। উনি টাকাটা ট্রান্সফার করে দিলেও পরবর্তীতে পুলিশে যাবেন বলে আপনাকে ভয় দেখান, আর আপনি সেই সময়ই ওনাকে খুন করেন, কি তাই তো? না 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 না, আমি অরিন্দমকে খুন করিনি, বিশ্বাস করুন। আর আর আমি ওকে ব্ল্যাকমেলও করিনি। আমি ওকে রাগের বসে বলেছিলাম যে তুমি মরে গেলেও আমার কোনো যায় আসে না, তোমার মতো মানুষ বেঁচে থাকার থেকে মরে যাবেই ভালো, তোমরা এই পৃথিবীর জঞ্জাল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু কিন্তু আমি এটা রাগের মাথায় বলেছিলাম। আমি কখনো চাইনি ওর কোনো ক্ষতি হোক। এটা এটা আমি আজ আপনাদের কি করে বোঝাবো? কিন্তু আপনারা তদন্ত করে প্রমাণ করুন যে আমি দোষী। আমি জানি আপনারা পারবেন না, কারণ কারণ আমি তো কোনো দোষ করিনি। বুঝেছি, আপনি সহজ কথার মানুষ নন এবং এখানে বসে কোনো মতেই মুখ খুলবেন না। তাহলে আপনাকে আমরা বাধ্য হয়ে অ্যারেস্ট করছি। আমাদের উপযুক্ত ব্যবস্থা তো নিতেই হবে, তাই না? তিতলি এবার পুরোপুরি ভেঙে পড়ল, কান্না ভেজা গলায় বলল, দয়া করে এটা করবেন না, আমার বাবা অসুস্থ। আমি বাবার জন্য একটার পর একটা প্রজেক্টে কাজ করেছি। পুলিশ কোর্টে একবার নাম উঠে গেলে আমার কেরিয়ারটা শেষ হয়ে যাবে। তাছাড়া আমি সত্যিই খুনটা করিনি। তিতিক্ষা দেখল তিতলির চোখ দুটো ছলছল করছে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিল। আরণ্যক তিতিক্ষার সামনে দাঁড়িয়ে থেকে হোয়াটসঅ্যাপ মেসেজে তিতিক্ষাকে লিখল, কি মনে হচ্ছে ম্যাডাম, সবটা তিতলির কাজ? আপনি তো প্রমাণ খুঁজে বার করেছেন, আপনিই বলুন। আমার তো মনে হচ্ছে তিতলি নির্দোষ। খুনটা হয়তো তিতলি করেনি, কিন্তু তিতলি এমন কিছু সত্য গোপন করছে যেটা উনি সহজে বলবেন না। তাই মানসিকভাবে চাপ না দিলে ওনার মুখ থেকে কথাটা মনে হচ্ছে না বেরোবে। ম্যাডাম, আপনি কি করে শিওর হচ্ছেন খুনটা ইনি করেননি? আমার সিক্স সেন্স বলছে, আর বলছে তিতলির ওই ভয়ার্ত চোখগুলো। বেশ, তবে দেখা যাক। আমি কথা বলবো? না, আমি বলছি। মেসেজ বক্স অফ করে তিতিক্ষা এবার বলল, লিসেন, যেটা জানেন সেটা মুখ ফুটে না বললে বিপদটা কিন্তু আপনারই বাড়বে। এমন কিছু তো একটা আছে যা আপনি গোপন করেছেন, আর যে কারণে সন্দেহের তীরটা আপনার দিকেই বারবার যাচ্ছে। এমনকি মিসেস সেন পর্যন্ত আমাদের কাছে আপনার নামই করে যাচ্ছেন। মৈত্রী? ও কেন আমার নাম বলবে? আমরা তো কোনোদিন মুখোমুখি হইনি, আর আমি তো কখনো ওর কোনো ক্ষতিও করিনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, যার সংসারটা আমি বাঁচাতে চাইলাম সেই আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মৈত্রেয়ী সেন। এবার বলুন তো, আপনার বক্তব্যটা একটু শুনি। আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন? আপনি বলুন, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা গল্প, সেটা খুঁজে বার করার আর ছেঁকে নেওয়ার দায়িত্বটা আমাদের। আপনার কাজটা আপনি করুন, শুরু করুন। আমার সঙ্গে অরিন্দমের একটা সম্পর্ক ছিল বিয়ের আগে। তারপর আমি মডেলিং করতে যাওয়ার কারণে অরিন্দমের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আর অরিন্দম বিয়ে করে মৈত্রীকে। তারপর 4 বছর ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না। ওর মেয়ের 3 বছরের জন্মদিনে তখন একটা টেডি শপে ওর সঙ্গে আমার দেখা হয়। তিতলি? তুমি এখানে? মেয়ের জন্য একটা পুতুল কিনতে এসেছি। মিসেস কোথায়? ও আসলে নিজের একটা বুটিক খুলেছে, বেশ কয়েক বছর হলো আর কি, সেটা নিয়েই ব্যস্ত থাকে। চলো না, আজকে জন্মদিনের পার্টিতে আলাপ করিয়ে দেব। কার জন্মদিন? আমার মেয়ের। ও 3 বছরে পা দিল আজকে। ওর জন্যই একটা টেডি কিনছিলাম, কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না। আমি পছন্দ করে দেব। দাও। সেদিন আমি আমার পছন্দ মতো একটা পিঙ্ক কালারের টেডি দেখিয়ে অরিন্দমকে সেটা নিতে বলি। অরিন্দম সেটা নিয়েই বাড়ি ফিরে যায়। তারপর মেয়ের সেই টেডিটা খুব পছন্দ হয়েছে জানাতে আমাকে রাত্রিবেলায় একটা মেসেজ করে, এবং সেই মেসেজে মেয়ের সঙ্গে ওর জন্মদিনের যাবতীয় ছবি, এমনকি মৈত্রীর সঙ্গে ওর ছবিও পর্যন্ত পাঠায়। এভাবেই বেশ কয়েক বছরের পর আমাদের অনভ্যাসের সম্পর্কটা
ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। একদিন ড্রাঙ্ক অবস্থায় আমাকে বাড়িতে ছেড়ে দেয়, আমার বাবার অসুস্থতা নিয়ে খোঁজ করতে শুরু করে। এভাবেই পুরনো সম্পর্কটা যেন নতুন করে আবার দানা বাঁধতে শুরু করে। তারপর একটা বৃষ্টির দিনে আমি মুর্শিদাবাদের দিকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান মিটে যাওয়ার পর যখন বাড়িতে ফিরতে যাব তখনই বৃষ্টি শুরু হলো। আমি ক্যাব বুক করতে যাব, ঠিক সেই সময় অরিন্দমের গাড়ি দেখলাম। আমি ফোন করে ওকে বলতেই ও গাড়ি পিছিয়ে আমাকে গাড়িতে তুলে নিল। কিন্তু সেদিন আমরা মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসতে পারিনি, কারণ একটা পলিটিক্যাল লিডার খুন হওয়ার কারণে গোটা রাস্তায় নাকা চেকিং হচ্ছিল। স্বাভাবিকভাবেই আমরা দুজনেই ঘাবড়ে যাই, তাই গাড়ি ঘুরিয়ে একটা হোটেলে গিয়ে উঠি আমরা। হোটেলে একটাই রুম ফাঁকা ছিল, তাই বাধ্য হয়েই একটা রুমেই উঠি দুজনে। এত দূর বলে তিতলি থেমে গেল। বলুন, আমরা শুনছি। আমি আসলে এত ইতস্তত করবেন না, আমাদের সবটা জানা দরকার। তবে অপ্রয়োজনীয় বিষয় আমরা হাইলাইট করব না, এটুকু বলতে পারি। আমি মিডিয়া পার্সন বলে আপনি হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু নিশ্চিন্ত থাকুন, অরিন্দমদার মৃত্যুর কিনারা ব্যতীত আমার আর কোনো উদ্দেশ্য নেই। অরিন্দম সেদিন ড্রাঙ্ক অবস্থায় ছিল, ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমার হয়তো করা উচিত ছিল, কিন্তু আমি তো জানতাম ও বিবাহিত, ওর একটা মেয়ে রয়েছে, কিন্তু আমিও পারিনি। আর সেটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল। যে ঝগড়ার কথা আপনি বলছেন সেটা আর অন্য কিছু নয়। আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, সেটা জানতে পেরে ও জানায় আমাকে যে ও আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু সন্তানের জন্য একটা টাকা ও আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এই টাকা দেওয়ার বিষয়টাতে আমার ভীষণ খারাপ লাগে, নিজেকে কেমন পণ্য মনে হতে থাকে। সেই নিয়েই আমাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। রাগের বশে সেও আমাকে কিছু বলে, আর আমিও দু চার কথা বলে দিই। এগুলো কবেকার কথা? দিন 15 আগের। তারপর? অরিন্দম এক পর্যায়ে বলে যে সে মৈত্রীকে ডিভোর্স দিয়ে দেবে। আমি সেটা চাইনি। আমি চাইনি অরিন্দমের দাম্পত্য সম্পর্কটা ভেঙে যাক, সেই কারণে আমি আর কিছু বলিনি। আমি চুপচাপ চলে আসি। আপনি চাইলে আমার প্রেগন্যান্সি রিপোর্ট আপনাদেরকে দেখাতে পারি। অরিন্দমের ফোন থেকে যাবতীয় চ্যাট ডিলিট করা, কিন্তু আমার ফোনের সব আছে, আপনি সেগুলো চেক করতে পারেন। তাহলে বাবার চিকিৎসার জন্য টাকা দেওয়ার বিষয়টাও মিথ্যে, তাই তো? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে মিথ্যে বলছিলাম, কারণ আমি চাইনি অরিন্দমকে নিয়ে এই স্ক্যান্ডালটা রটুক। প্লিজ ম্যাডাম, প্লিজ আরণ্যক, এগুলো নিউজ করবেন না। মুহূর্তের ভুল হলেও এই সন্তানের তো কোনো দোষ নেই, আমাকে এইটুকু দয়া করুন। তিতলি ম্যাডাম, সন্তানটা তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমার একার পরিচয়ই বড় হবে। পৃথিবীতে কত তো সিঙ্গেল মাদার আছে। আপনারা শুধু এটা নিয়ে কেচ্ছা করবেন না যে মানুষটা চলে গেছে, তার গায়ে আর কাদা নাই বা ছুড়লেন। তাছাড়া আমি তো নাবালিকা নই যে সে রাত্রে কিছু হয়েছিল তা তো আমার সম্মতিতে হয়েছিল, তাই দায়টা তো আমারও থেকে যায়। তিতলি সব কথা বলে তার প্রেগনেন্সি থেকে শুরু করে যাবতীয় রিপোর্ট তিতিক্ষাকে দেখিয়ে দিল। তিতিক্ষা সব চেক করে বলল, আপনি সাবধানে থাকবেন, আর এই কেসের সঙ্গে যাতে আপনাকে সেভাবে জড়িয়ে ফেলা না হয় সেই বিষয়টা আমি নিজেই দেখব। আসছি। তিতলির রুম থেকে বেরোতেই আরণ্যক বলল, কি বুঝলেন? সত্যিই বলছে, ওর প্রেগন্যান্সির রিপোর্ট, এসবের প্রমাণ। তাছাড়াও ওরা যে রাতে হোটেলে স্টে করেছিল, সেই রাতে হোটেলের পেস্লিপ থেকে শুরু করে সবটাই ওর ফাইলে ছিল। সব থেকে বড় কথা, মিস্টার সেনের মৃত্যুর দিন ও এখানে ছিল না, আর ওর বলা কথাগুলো যে মিথ্যে নয় তা প্রমাণ করছে ওর দুটো চোখ। কিছুক্ষণ আগে ওর বাবাকে রুট বিহেভিয়ারের সঙ্গে ওর যে পার্সোনালিটিটা এভাবে দেখলেই বুঝতে পারা যায় কেন ও মেজাজ দেখিয়ে বাবা এবং কাজের মাসিকে ঘর থেকে দূরে পাঠাচ্ছিল। তিতলির নামটা তো তাহলে সন্দেহ তালিকা থেকে দূরে গেল। এবার তাহলে চলুন লাল উল্কা দেওয়ার সেই গাড়ির গ্যারেজে যাওয়া যাক। চলুন। অফিস থেকে একটা ফোন আসার কারণে জয়িতা পুলিশ স্টেশনে ফিরে গেল, আর তিতিক্ষা আর আরণ্যক ছুটে গেল সেই গ্যারাজে, যেখান থেকে লাল উল্কা দেওয়া গাড়িটাকে ভাড়া করা হয়েছিল। গ্যারাজের চারপাশ ঘুরে দেখার পর বেশ কিছুক্ষণ পর গ্যারাজের পাঞ্জাবি মালিককে ধরে তিতিক্ষা বলল, কাল রাত্রে এই লাল উল্কা দেওয়া গাড়িটা নিয়ে আমার বাড়িতে হামলা করা হয়েছে।
তাই আমি আপনাকে অ্যারেস্ট করছি। পাঞ্জাবি মালিক তো ভয়ে কাঁপতেই শুরু করলো। ম্যাডাম, আমি কিছু জানি না। আমার ভাই চন্দন দিন রাত মদ খেয়ে চুর হয়ে থাকে। কালও এই গাড়িটা আমার গ্যারেজ থেকে নিয়ে গিয়েছিল, আর কাকে বেশ এই গাড়িতে করে চাপিয়ে নিয়ে গিয়েছিল আমি জানি না। তবে রাত্রিবেলায় ফেরার সময় ওর হাতে একটা সোনার আংটি দেখে কিছুটা বুঝতে পারি। বিশ্বাস করুন, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। চন্দনকে কোথায় পাবো? সকালে পাবেন না, রাতের বেলায় মদের থেকে পেয়ে যাবেন। পাশের গুলিতে আছে ঠেকটা, ওখানে মদ খেয়ে পড়ে থাকে দিন রাত। হুঁশ থাকে না ওর, শুধু টাকা চেনে। পাঞ্জাবি মালিককে ছেড়ে দিয়ে তিতিক্ষা গাড়িতে উঠল। ঠিক সেই সময় তিতিক্ষার ফোনে একটা ফোন এলো। তিতিক্ষা ফোনটা ধরে কিছু কথা বলার পর ওর মুখটা ভার হয়ে গেল। কি হয়েছে? পোস্টমর্টম রিপোর্ট এসছে, স্লিপিং পিলের ওভারডোজ এবং তার ফলেই হার্ট অ্যাটাক, আর মৃত্যুটা ঘটেছে রাতে। আচ্ছা, অরিন্দমদাকে তো কেউ জোর করেও স্লিপিং পিল খাওয়াতে পারে। এতটা একটা অত বড় মানুষকে জোর করে কোনো কিছু খাওয়ালে তো ধস্তাধস্তি হবে, আর ধস্তাধস্তি হলে ঘরের মধ্যে চিহ্ন থাকা উচিত। তা ঠিক। তাহলে জলের মধ্যে মিশিয়ে খাইয়ে তো দেওয়াই যায়, তাই তো? হয়তো উনি জানতেনই না। হতে পারে, কিন্তু তাই যদি হয় তাহলে মনে হচ্ছে চেনা পরিচিত কেউ এই কাজটা করেছে। এক সেকেন্ড, মিসেস সেন বারবার বলছিলেন জমি নিয়ে কাকাতো ভাইদের সঙ্গে একটা ঘরোয়া বিবাদ রয়েছে, তাই না? এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হতে পারে। হতেই পারে। দাঁড়ান, আমি একটু মিসেস সেনকে ফোন করে নিই। মিস্টার সেনদের পৈতৃক বাড়ি আর কাকাতো ভাইদের নামটা একটু জানা দরকার। এক সেকেন্ড। অরিন্দম সেনের পৈতৃক বাড়ি ছিল মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে। মিসেস সেনের কাছ থেকে ঠিকানা পেয়ে সেই দিনই আরণ্যকার তিতিক্ষা গিয়ে পৌঁছল সেখানে। অরিন্দম সেনের কাকাতো ভাই সঞ্জয় ও মৃণাল সেন পুলিশের গাড়ি আর তিতিক্ষার আইডেন্টি কার্ড দেখেই ঘাবড়ে গেল। এরপর ঘরের মধ্যে তিতিক্ষা আর আরণ্যককে নিয়ে গিয়ে বসালো। আপনাদের ভাইয়ের মৃত্যুর ব্যাপারে আমরা তদন্ত করছি এবং সেই জন্যই এখানে আসছি। বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের কি মনে হয় যে অরিন্দম বাবু আত্মহত্যা করতে পারেন? করতেই পারে, না করার তো কিছুই নেই। আচ্ছা, আত্মহত্যার পিছনে ঠিক কি কারণ থাকতে পারে? দেখুন, ওরা সাংবাদিক মানুষ, ওদের তো নানা রকমের গল্প থাকে জীবনে, সব তো আর আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আর ভাই বলে তো ওর পিছনে সিসিটিভি ক্যামেরার মতন আমরা ঘুরে বেড়াই না। তাছাড়া আমরা এসব জানতেও চাই না। মানুষটা মারা গেছে আর আমাদের অসহ্য চলছে, এইসব কথা বলার মতো প্রবৃত্তিও আমাদের নেই। কিন্তু আপনাদের সঙ্গে তো স্যারের জমি নিয়ে বিবাদ ছিল, তাই না? হ্যাঁ ছিল। শহরের দিকে আমাদের বাবা জ্যাঠারা সবাই মিলে একটা জমি কিনেছিল, আমরা কোনো কালই সেখানে গিয়ে উঠিনি। আর অরিন্দম তো আলাদা নিজের বাড়ি করেই নিয়েছিল, তাই ভেবেছিলাম ওই জমিটা আমরা বিক্রি করে দেবো, কিন্তু অরিন্দম সেটা চায়নি। অথচ আমাদেরও টাকার দরকার ছিল, তাই ঝগড়াঝাটি আর নানা রকমের সমস্যা শুরু হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারছি না এইসব কথা কেন হচ্ছে। আচ্ছা, অরিন্দম তো আপনার জেঠুর ছেলে, দাদা বলে ডাকার কথা, নাম ধরে ডাকছেন যে? আসলে আমি আর অরিন্দম সমবয়সী, মৃণাল ওকে দাদা বলে ডাকে। ও আচ্ছা আচ্ছা, কার কাছে বিক্রি করবেন বলে ঠিক করেছিলেন? আরে আমরা তো শহরের সেভাবে কাউকেই চিনি না, অরিন্দমকেই বলেছিলাম ঠিক করতে, কিন্তু অরিন্দম তো এই বিষয় নিয়ে কথাই বলতে চাইছিল না। অরিন্দম সেনের সঙ্গে আপনাদের শেষবার কথা বা ঝগড়া কখন হয়েছে? ওর মৃত্যুর 3 দিন আগে। কিন্তু ওর কল হিস্ট্রি তো বলছে মৃত্যুর দিন পর্যন্ত রাত্রেবেলায় আপনারা ওকে ফোন করেছিলেন এবং জমিটা বিক্রি করে দেওয়ার ব্যাপারে রীতিমতো চাপও দিয়েছেন। এমনকি এটা পর্যন্ত বলেছেন যে জমিটা বিক্রি করতে না দিলে ফল খুব একটা ভালো হবে না, তাই না? হ্যাঁ বলেছি, এগুলো পারিবারিক সমস্যা, পারিবারিকভাবে মেটাবার চেষ্টা করেছি, তাতে ভুলটা কি করেছি? আর আমরা অরিন্দমকে যদি কিছু বলেও থাকি তার মানে তো এটা নয় রাগের মাথায় বলেছি বলে আমরা ভাইটার মৃত্যুতে সত্যি আনন্দিত হয়েছি। সেটা তো তদন্ত সাপেক্ষ। আপাতত আমরা এটুকু জানি যে আপনারা ওই মানুষটির মৃত্যুর দিন দুজনেই ফোন করেছিলেন এবং যখন উনি আপনাদের সঙ্গে কথা বলেছিলেন তখন আপনারা বেশ উত্তেজিত ছিলেন। কল রেকর্ড আমরা পেয়েছি, সেই অনুযায়ী বলছি। এবার বলুন।
আচ্ছা, আমি বুঝতে পারছি না অরিন্দমদার মৃত্যুর বিষয়ে আপনারা আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? আমি তো যতদূর শুনলাম অরিন্দমদার মৃত্যুটা সুইসাইড বা অ্যাক্সিডেন্টও বলা যেতে পারে। অরিন্দমদা রোজ রাত্রে ঘুমানোর আগে একটা করে স্লিপিং পিল খেত। সেখানে বেশ কিছু স্লিপিং পিল খেয়ে নেওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। আর আপনারা আমাদেরকে যেটা করছেন। রিপোর্টারের কথা আপনারা জানলেন কি করে? আপনাদেরকে জানালো? অফিসার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন অরিন্দম আমাদের ভাই। তার মৃত্যু হয়েছে আর আমরা তার পারিবারিক সদস্য। এখন ফোনের যুগ, তাই রিপোর্ট এলে সেটা জানাটা এমন অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া আমাদের মা, স্ত্রীরা সবাই এখন মৈত্রী বৌদির কাছেই আছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাই আপনারা যখন রিপোর্টটা জানিয়েছেন তখন আমাদের কানেও সেটা এসেছে। আর তাছাড়া অরিন্দম দা যখন মারা যায় তখন আমরা এই গ্রামেরই একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম। সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে উপস্থিত ছিলাম তা ক্যামেরাতেই ধরা পড়েছে। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু প্রয়োজন পড়লে আমরা আবার আসবো। ধন্যবাদ। তিতিক্ষা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃণাল সঞ্জয়কে বলল, দাদা, ওদের পুরো সত্যিটা বললে না কেন? সঞ্জয় একটা ক্রূর হাসি হেসে বলল, পুরো সত্যিটা ওদের বলে দিলে আমাদের তো বাটি হাতে নিয়ে বসতে হবে। এমন কাজ করব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তিতিক্ষা সঞ্জয় সেনদের বাড়ি থেকে বেরিয়ে আসার পর বলল, ওদের অ্যালিবাইটা শক্ত। তাছাড়া শুধুমাত্র ফোনের মাধ্যমে অরিন্দম সেনকে ভয় দেখানোর বিষয়টা ঠিক থোপে টিকছে না। সেটাই, অরিন্দমদা নিজে একজন সাংবাদিক ছিলেন। মুখের কথায় ভয় পেয়ে সে আত্মহত্যা করবে, বিষয়টা খুব বোকা বোকা লাগছে। কিন্তু এটা তো শিওর যে এটা আত্মহত্যা নয়, কারণ যদি আত্মহত্যা বা নিছক একটা অ্যাক্সিডেন্টই হতো তাহলে আমার বাড়িতে কেউ লোক পাঠিয়ে হঠাৎ হুমকি কেন দেবে? কেউ একজন তো এর পিছনে আছে। তাদের মোটিভটা কি বা তার মোটিভটা কি আমরা ধরতে পারছি না। কিন্তু সেটা জানবার জন্য আমাদের অন্য উপায় ফলো করতে হবে। মানে সেটা কি? আমি যখন সঞ্জয় সেনের ঘরে ঢুকলাম তখন একটা ছোট বক্স ফুলদানির ভেতরে রেখে দিয়ে এসেছি। ওদের কথাবার্তা যা কিছু ওরা ডাইনিংয়ে বসে করবে আমাদের বেরিয়ে আসার পর, সেটা আমরা জানতে পারবো। আমার মন বলছে তিতিক্ষা, সঞ্জয় সেন এবং মৃণাল সেন দুজনেই অত্যন্ত ধূর্ত। কিছু তো একটা আছে যা তারা গোপন করছে। সেটা আমারও মনে হচ্ছে। এক সেকেন্ড, আরণ্যক, কেউ আমাদের ফলো করছে, তাড়াতাড়ি এসো। আরণ্যক আর তিতিক্ষা দৌড়ে এলো বাঁশবাগানের দিকে, যেখান থেকে কেউ একজন লক্ষ্য করছিল ওদেরকে। তিতিক্ষা দূর থেকে শুধু কালো হুডি পরা একজন মানুষের উপস্থিতি অনুভব করতে পেরেছে, কিন্তু দৌড়ে ছুটে এসেও তিতিক্ষারা কাউকে ধরতে পারল না। লোকটা এতদূর যখন আমাদের পিছন পিছন এসেছে তখন নিশ্চয়ই কোনো না কোনো গাড়িতে করে এসেছে। এলি বা কি আরণ্যক, এই অজপাড়া গায়ে তুমি কোথায় সিসিটিভি পাবে? কিন্তু কাউকে জিজ্ঞাসা করলে তো জানা যাবে। জিজ্ঞাসাবাদ করে খুব বেশি লাভ হবে বলে আমার মনে হয় না। তাও যদি মনে হয় তোমার, ট্রাই করো। হঠাৎ তিতিক্ষার মনে হলো সে আর আরণ্যক এই ঘটনার আকস্মিকতায় একে অপরকে আপনি থেকে তুমি বলতে শুরু করেছে। বিষয়টা মনে হতেই তিতিক্ষা একটু লজ্জা পেয়ে গেল। আই এম সরি, আপনাকে এতক্ষণ ধরে তুমি বলে। ইটস ওকে, আমিও তো তুমি করেই বলছি। আমি বলি কি, আমরা তো সমবয়সী, তুমিটাই থাক না। বন্ধুদের মধ্যে তুমিটাই ভালো লাগে শুনতে। তিতিক্ষা একটা মুচকি হাসি হেসে গাড়িতে উঠল। আরণ্যক গ্রামের চায়ের দোকানে কিছু জিজ্ঞাসাবাদ করে কিছুক্ষণ পর ফিরে এলো। কি শুনলে? ওরা প্রত্যেকেই বলল কালো রঙের একটা জ্যাকেট পরে এসেছিল আর চোখে কালো চশমা ছিল। একটা ভ্যান রিক্সাতে করে নাকি এসেছিল লোকটা। ভ্যান রিক্সা চালককে জিজ্ঞেস করলাম, সে কিছুই বলতে পারল না। বলল, হুজুর, আমি এই লোকটা ছাড়াও আরো কত মানুষকে নিয়ে যাতায়াত করি বলুন তো, আমার ঠিক মনে নেই। তবে এইটুকু মনে আছে, লোকটার উচ্চতা মাঝারি ধরনের, গায়ের রং উজ্জ্বল শ্যামলা আর কালো পোশাক পরেছিল। চোখে এত বড় চশমা ছিল যে চোখ দুটো দেখাই যায় না। যাই হোক, তুমি আমাকে ভুল প্রমাণ করলে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও জোগাড় করেছো। উচ্চতা মাঝারি, গায়ের রং শ্যামলা, কালো পোশাক, কালো চশমা। মজা করছো না? এই সূত্রগুলো তো আমরা ভিডিওতেই দেখতে পেয়েছিলাম।
আচ্ছা, তুমি কি করে জানলে বলো তো যে এখানে এসে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ হবে না? সিক্স সেন্স। আচ্ছা, এবার যাওয়া যাক। চলো। গাড়িতে চেপে তিতিক্ষা একটা পুরনো দিনের গান চালালো। গানের সুর শুনতে শুনতে তারা পৌঁছে গেল শহরের কোলাহলের মাঝে। একটা রেস্টুরেন্টে অল্প কিছু খাবার খেয়ে রাতের বেলা মদের ঠেক থেকে চন্দনকে উদ্ধার করলো তিতিক্ষা। প্রথমে সে তো কোনো কিছু বলতেই যায় না, তারপর আরণ্যকের হাতে মার খাওয়ার পর কাঁদতে কাঁদতে বলল, বলছি স্যার, বলছি লোকটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা আর উচ্চতা ওই 5.5 ফুট মতো এমন হবে। একটা মোটা কালো চশমা পরেছিল আর ঘন ঘন সিগারেট খাচ্ছিল। আমাকে এসে শুধু বললে, তোমাকে মোটা টাকা দেব, শুধু এই গাড়িটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর মদও দেব, কিন্তু ওই গাড়িতে তো কোনো নাম্বার নেই। দরকারও নেই, পুলিশ আমার বাঁ পকেটে। আমি তো খেয়েই ফেলেছি, গাড়ি কি করে চালাবো? তোকে চালাতে হবে না, তুই শুধু পাশে বসবি, আমি গাড়ি চালাবো। আর যখন আমি গাড়িটা আবার এখানে নিয়ে আসবো, তখন তুই গাড়ি চালিয়ে গ্যারেজে ঢুকিয়ে দিবি। ব্যাস, এটুকুই তোর কাজ। আর এর জন্য তোকে অনেক টাকা দেবো। আমি রাজি হয়ে গেলাম বাবু, বড় ভুল করে ফেলেছি, আর করবো না, আর জীবনে মদ খাবো না, আমায় ছেড়ে দিই। তিতিক্ষা বিরক্ত হয়ে মাথায় হাত দিল। আরণ্যক চন্দনকে ছেড়ে দিয়ে বলল, কি হলো? কোথাও কোনো ক্লু পাচ্ছি না, আমি আর ভাবতেই পারছি না, সবটাই কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। একটা মানুষ কোথাও কিচ্ছু নেই, এভাবে এভাবে হঠাৎ করে মরতে তো পারে না, অথচ সব কিছুর মাস্টার মাইন্ডকেও আমি ধরতে পারছি না। ধের। অন্ধকারের মধ্যে কালো হুডি পরা লোকটা এগিয়ে গেল সঞ্জয় সেনদের বাড়ির কাছে। তারপর দুবার সিটি বাজাতেই ভেতর থেকে বেরিয়ে এলো সঞ্জয়। লোকটাকে দেখে ছুটে গেল সে বাঁশ বাগানের দিকে। লোকটা ইশারাতে তাকে কিছু বলল। সঞ্জয় বলল, যেমন বলেছিলে সেরকমই কাজ করেছি, কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। আর আমাদের অত ভেতরে ঢোকার দরকারই বাকি, শুধু টাকাটা পেলেই তো হলো। লোকটা একটা টাকা ছুঁড়ে মারল সঞ্জয়ের দিকে। বেশ কিছু টাকার বান্ডিল মেঝেতে পড়ে গেল। সঞ্জয় টাকাগুলো তুলে হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল। মৃণাল গেট খুলে তাকে ভেতরে ঢোকালো। তারপর বলল, দাদা, কাজ হলো? এই দেখ, হাতে হাতে গরমা গরম। এবার বুঝলি তো কেন ওই পুলিশ অফিসারকে সব সত্যিটা বলিনি? আরে অরিন্দম মরল কি বাঁচলো তাতে আমাদের কি বলতো? আমাদের হাতে শুধু টাকাটা পেলেই হলো, ব্যাস। অরিন্দম মরে যাওয়ায় আমাদের কিন্তু বেশ লাভই হয়েছে বলো। এবার মৈত্রীর মাথায় হাত বুলিয়ে জমিটা দখল করবে। আমি তো জানি অরিন্দমটাই বেটা টেরা ছিল, মৈত্রীর থেকে জমি হাতানোটা তেমন কিছু কষ্টের হবে না। বলেই হাসতে লাগলো সঞ্জয়। আর ঘরের মধ্যে দাঁড়িয়ে ওদের বলা সেই কথাগুলো ফুলদানির মধ্যে থাকা অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে শুনতে পেয়ে গেল আরণ্যক ও তিতিক্ষা। সাংবাদিক অরিন্দম সেনের মৃত্যুর রহস্যটা যেন একটু একটু করে খুলতে লাগলো তাদের চোখের সামনে। কিন্তু এখনো অনেক জটিলতা কাটা বাকি ছিল। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি চলো, গেট আপ গেট আপ গেট আপ। এক্ষুনি সঞ্জয়দের গিয়ে জেরা করলে জানতে পারবো ওই কালো হুডি পরা লোকটা কে। ঘুম চোখে দরজা খুলে তিতিক্ষাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সঞ্জয়। আপনারা আপনারা আবার এখানে কেন এসেছেন? যা বলার তো আমি বলেই দিয়েছি, আবার কি জানার আছে? এখনো অনেক কিছু জানার আছে বলেই তো আবার ফিরে আসছি। আপনারা যদি একেবারে সবটা সত্যি কথা বলে দিতেন তাহলে আমাদেরও বারবার গাড়ির তেল পুড়িয়ে এখানে ফিস্টি করতে আসতে হতো না, তাই না? আমাদের এত খাটাচ্ছেন কেন বলুন তো? তিতিক্ষার রহস্য মাখা চাউনি দেখে একটু থতমত খেয়ে গেল সঞ্জয়। সে মনে মনে বুঝতে পারল চালে কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু নিজের ভুলটা সে কিছুতেই মুখে প্রকাশ পেতে দিল না। পর মুহূর্তেই একটা হাসি হেসে বলল, আপনি খুব মজা করেন অফিসার ম্যাডাম। বসুন, এত রাতে এসেছেন, তা কফি খাবেন নাকি নাকি রাত্রের খাবারের আয়োজন করব? পেট আমাদের ভরা,
আপনাদের পেটটা একটু ভরাতে এসছি। মৃণাল এতক্ষণ ধরে চুপচাপ দাদার পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। এবার সে বলল, আপনি না হয় অফিসার, কিন্তু আপনার পাশে যিনি আছেন তাকে তো যতদূর জানি সাংবাদিক বলে। পুলিশের তদন্তের মাঝে উনি কি করছেন? উনি আমার বন্ধু, এই তদন্তে আমাকে সাহায্য করছেন। আপনার কোনো অসুবিধা আছে? আরে এত কিছু না বলে বলুন না, মেয়ে মানুষ একা বেরোতে ভয় পান, তাই সেফটির জন্য রেখেছেন। মুখ সামলে মৃণাল! আরণ্যক এগিয়ে এসে একটা থাপ্পড় কষিয়ে দিল মৃণালের গালে। মৃণাল গালে হাত বোলাতে বোলাতে বলল, তবে রে, তুই আমার গায়ে হাত দিয়েছিস? সাহস তো কম নয় তোর। সঙ্গে সঙ্গে সে একটা সিটি বাজালো, আর 6 জন গুন্ডা গোছের মানুষ হাজির হলো সেখানে। তারা লাঠি পিস্তল উঁচিয়ে ধরল আরণ্যক আর তিতিক্ষার দিকে। তিতিক্ষা আর আরণ্যক হাত দিয়ে গুন্ডাগুলোকে ঠান্ডা করে দিল কিছুক্ষণের মধ্যে। সঞ্জয় আর মৃণাল মিনিট 3 মধ্যেই দেখল 6 জন গুন্ডা হাত পা ভেঙে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর তাদের সামনে অম্লান বদনে দাঁড়িয়ে আছে অফিসার তিতিক্ষা আর সাংবাদিক আরণ্যক। এবার সঞ্জয় বেশ ঘাবড়ে গেল, হাত জোর করে বলল, আমাদের ছেড়ে দিন। আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে যেমন বলা হয়েছিল আমরা শুধু তেমনই কাজ করেছি। বিশ্বাস করুন, আমরা আমরা কিচ্ছু জানি না। কে বলেছে? ব্ল্যাকম্যান? সেটা আবার কে? সঞ্জয়ের কথা শুনে চোখ কপালে উঠে গেল আরণ্যকের। ব্ল্যাকম্যান কে আমরা জানি না, তবে লোকটা জমির প্রমোটারি করে। একবার যখন পৈতৃক জমিটা বিক্রি নিয়ে কথা হয় তখন লোকটা এসেছিল, কিন্তু অরিন্দম কিছু একটা বুঝে লোকটাকে ভাগিয়ে দেয়। তারপর আরেকদিন এই গ্রামেই লোকটার সঙ্গে অরিন্দমের বেশ মারপিট হয়, এবং তখন অরিন্দম লোকটার মুখ দেখে ফেলেছিল। তারপর থেকেই লোকটা চাইছিল অরিন্দমকে মেরে ফেলতে। এমনকি আমাদের বলেছিল বিমলদার মাধ্যমে টিফিন কৌটোয় পুড়ে অরিন্দমের গাড়িতে একটা ছোট্ট বোমা রেখে আসতে, যেটা রিমোটে ফাটবে। আমরা রাজি হয়ে টাকাও নিয়ে নিয়েছিলাম, কিন্তু যেদিন এই কাজটা করার কথা ছিল সেদিনই তো সকালে খবর পেলাম অরিন্দম নেই। ঘটনাটা শোনার পর থেকে আমাদের মনে হয়েছিল ওই লোকটাই সব করেছে, তাই তাকে ফোন করি। আর আপনাদের আগের দিন কিছুই বলি না, তার বিনিময়ে লোকটা আমাদের মোটা টাকা দিয়ে যায়। বিশ্বাস করুন, আমরা কেউই অরিন্দমকে মারিনি। না, তোমরা তো ধোয়া তুলসী পাতা। আমরা মানিনি, কিন্তু টাকার কথা শুনে ভাইয়ের গাড়িতে বোম রাখতে রাজি হয়েছিলাম। সকালে অরিন্দমদা মারা না গেলে তোমরাই তো মেরে ফেলতে। অফিসে আসার আগেই অরিন্দমদা মারা যেত, আর নিউজ হয়ে যেত বোমা বিস্ফোরণে মারা গেছে। তোমরা ভাই না ভাইয়ের নামে কলঙ্ক। ছি! মনে হচ্ছে এক্ষুনি দুটোকে মেরে নিজের হাতে শোক করে নি। আরণ্যক, না, বিহেভ ইউর সেলফ, কন্ট্রোল। আমরা এখনো ব্ল্যাকম্যানকে ধরতে পারিনি। আমার মনে হচ্ছে এই ব্ল্যাকম্যানটাই সেই লোক যার স্ট্রিং অপারেশন করেছিল অরিন্দমদা। সেটাই হবে। আচ্ছা, এই যে ব্ল্যাকম্যান, একে তো তোমরা বারবার দেখেছো। এমন কিছু নোটিস করেছো যেটা দ্বারা আমরা লোকটাকে খুঁজে পেতে পারি? হ্যাঁ, লোকটার গায়ের রং শ্যামলা, একটা কালো হুডি, কালো চশমা আর কালো টুপি পরে থাকে, আর মুখে সিগারেট রাখে, আর দাঁত চিপে চিপে কথা বলে। উফ, সেই একই কথা। আমার মনে হচ্ছে তিতিক্ষা, এই কালো হুডি, কালো চশমা, কালো টুপি, দাঁত চিপে কথা বলা, মুখে সিগারেট রাখা, এই সবটাই লোকটার ছদ্মবেশ। হয়তো লোকটার আসল মুখ এরা কেউই দেখেনি। ভুল বললে। একজন দেখেছিল, আর তার জন্যই তাকে ষড়যন্ত্র করে হুমকি দিয়ে পৃথিবী থেকে সরানো হয়েছে, আর তার নাম অরিন্দম সেন। আমাদের এক্ষুনি অরিন্দমদার বাড়িতে যেতে হবে। হয়তো সেখানে আমরা কোনো কিছু ক্লু খুঁজে পাবো। হতে পারে সেই অপারেশনের ভিডিও ফুটেজটা পেয়ে গেলাম, তাহলেই তো বোঝা যাবে ব্ল্যাকম্যান আসলে কে। ঠিক তাই। চলো। এক সেকেন্ড, আচ্ছা, আপনারা ব্ল্যাকম্যানের সঙ্গে যোগাযোগ করেন কি করে? আমরা যোগাযোগ করি না, লোকটা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেয়। গভীর রাত্রের বেলায় বাড়ির বাইরে দুটো করে সিটি বাজায়, আর সেই সিটির শব্দ শুনেই আমরা বেরিয়ে যাই। কিন্তু পরের সাক্ষাৎকারটা কবে হবে সেটা আমরা কেউই জানি না, একমাত্র ওই ব্ল্যাকম্যান নিজেই জানে সব। অদ্ভুত, লোকটার নেটওয়ার্ক কানেকশনটা কিন্তু ভীষণ স্ট্রং। সেটাই তো দেখছি।
এক সেকেন্ড দাঁড়াও তো, আমার একটা ফোন এসছে। আরণ্যক, তুমি এসো, আমি গাড়িতে গিয়ে বসছি। অরিন্দম সেনের বাড়িতে গিয়ে অরিন্দমের ল্যাপটপ খুলে মেইল বক্স চেক করলো আরণ্যক, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না। হঠাৎ আরণ্যক মেইল বক্সের ড্রাফটটা চেক করলো, আর সেখানেই নজর পড়ল ভিডিও ফুটেজটা সেভ করা আছে। আরণ্যকের মুখে হাসি ফুটল। অরিন্দমদা সত্যি জিনিয়াস ছিল। মেলে সবটা সেভ করে রাখলে যদি কেউ এসে সেটা ডিলিট করে দেয়, সেই কারণে ড্রাফটে লুকিয়ে রেখেছিল। আচ্ছা, তাহলে কি অরিন্দমদা আগে থেকে কিছু অনুমান করেছিল? অস্বাভাবিক কিছু নয়, এত বড় একটা অপারেশন করছে, তাও আবার লাইফ রিস্ক নিয়ে। জানতো হয়তো যে যাদের বিরুদ্ধে অপারেশনে নামছে তারা একটা স্টেপ নেবে, তাই সাবধানতার জন্য হতে পারে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আসলে কি হয়েছিল? আপনারাই তো একবার বললেন যে অরিন্দম নাকি সুইসাইড করেছে, এখন আবার এইসব অপারেশনের কথা বলছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরণ্যক ভাই, আমাকে একটু বুঝিয়ে বলো না। দেখুন বৌদি, ময়না তদন্তের রিপোর্টে এটাই এসেছে, স্লিপিং পিলের ওভারডোজেই হার্ট অ্যাটাকটা হয়েছে। কিন্তু এটা তো হতেই পারে এটা করার জন্য তাকে কেউ প্ররোচিত করেছিল। হয়তো এই ব্ল্যাকম্যান যে, সেই দাদাকে বলেছিল যে দাদা যদি সবটা সামনে নিয়ে আসে তাহলে আপনাদের কোনো ক্ষতি করে দেবে বা মেয়েটার কোনো ক্ষতি করে দেবে। দাদা হয়তো সেই ভয় এটা করেছে, কিন্তু নিজের আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে পারেনি, সেখানে ফুটেজটা ড্রাফটে রেখে দিয়েছিল। আরণ্যক, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখো তুমি। হ্যাঁ দেখছি, এই তো ব্ল্যাকম্যানের মুখ। ব্ল্যাকম্যানের মুখ দেখে আরণ্যক আর তিতিক্ষা দুজনেই চমকে উঠল। আমি তোমাকে খুব ভালোবাসি তিতলি, তুমি কি সত্যিই সেটা বোঝো না? আর মৈত্রী তাহলে কি? অরিন্দম, তোমাদের এত বছরের সম্পর্ক, একটা ফুটফুটে সুন্দর মেয়ে আছে তোমার, তুমি কেন ওদের ভুলে যাও? কেন তুমি আমার কাছে আসো? আচ্ছা, আমি তো মৈত্রেয়ীকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করতে পারি, মেয়েটাকে না হয় আমার কাছে রাখলাম। না, সেটা অন্যায় হবে। আমি একটা সংসার ভাঙতে পারি না। সে ছোটবেলায় আমি মা বাবাকে হারিয়েছি। এই অন্যায়টা আমি তোমাকে কিছুতেই করতে দেব না, কিছুতেই না। তাহলে আমাদের সম্পর্কটা এত দূর অবধিই থাকবে। আর যে আসছে সে, তার দায়িত্ব আমার, তোমায় নিতে হবে না। আমি তাকে নিজের পরিচয়েই বড় করব। তাহলে সে রাত্রে আমার কাছে এলে কেন? আমাকে আটকাওনি কেন? আমি না হয় ড্রাঙ্ক ছিলাম, তুমি তো সুস্থ ছিলে, তাহলে কেন এসেছিলে? কেন বলো, বলতে তোমাকে হবেই, কেন এসেছিলে? অরিন্দম, ছি 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 ছি, তুমি সত্যিই নরকের কীট। তোমার নরকে জায়গা হওয়া উচিত। লজ্জা করে না তোমার? নিজের চারিত্রিক দুর্বলতা ঢাকতে তুমি নিজের স্ত্রীকে ছাড়তে চাইছো, আবার এক্সকিউজ দিচ্ছ, একটার পর একটা মিথ্যে বলছো, আর এখন আমাকে ফোর্স করছো এভাবে। কি শুনতে চাইছো তুমি? হ্যাঁ, তোমাকে আমার ঘেন্না লাগে। মুহূর্তের দুর্বলতা ছিল আমার। তোমাকে আমি ভালোবাসি না, বুঝতে পেরেছো তুমি? তোমাকে আমি ভালোবাসি না। তিতলি, এত বড় কথাটা বললে, এর থেকে আমায় মেরে ফেলতে পারতে। কেন মিথ্যে বলছো? শোনো, আমাদের একটা সংসার হবে, সুন্দর সংসার। প্লিজ কথাটা শোনো, আমি সত্যি মরে যাব তোমায় ছাড়া। মরে যাও, তোমার মরে যাওয়াই উচিত। ঘুমের ঘোরে চিৎকার করে উঠল তিতলি। তারপর পেটে হাত দিয়ে আস্তে করে পাশ ফিরে জল খেতে গেল সে। ঠিক সেই সময় তার মাথার কাছে শক্ত কিছু একটা টের পেল সে। একটা কালো হুডি পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা তাকে বলছে, এক্ষুনি তিতিক্ষাকে ফোন করে বলো তদন্ত থামাতে, নইলে তোমার মতো একজন সেলিব্রিটির মৃত্যুর দায়ভার তিতিক্ষার উপর গিয়েই পড়বে। কে আপনি? আমি ব্ল্যাকম্যান। কে? আমি তো আপনাকে চিনি না। বাপি, আমি বাপির কাছে যাব। বাপি, ওই চুপ করে এখানে বস, নইলে বাপ বেটি দুটোরই গলার নলি কেটে দেব। ফোন কর বলছি। করছি।
ঠিক সেই সময় ব্ল্যাকম্যানকে পিছন থেকে কেউ বাড়ি মারল, আর ব্ল্যাকম্যান চিৎকার করে মেঝেতে পড়ে গেল। তিতলি ছুটে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দেখল একটা লোক উবু হয়ে পড়ে আছে, আর ঘরের সামনে দাঁড়িয়ে আছে তিতিক্ষা আর আরণ্যক। তিতিক্ষার কাছে ছুটে গিয়ে তিতলি তাকে জড়িয়ে ধরল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ভয় নেই, আমরা এসে গেছি। কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। আরণ্যক, লোকটার মুখে জল দাও আর ইমিডিয়েট ওই মেকআপটা তোলো। ব্ল্যাকম্যানের আসল চেহারাটা আমার সামনে আনা দরকার, তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ জল ঢালতেই মেকআপটা উঠে মুখটা পরিষ্কার হয়ে গেল, আর তিতলি আর্তনাদ করে উঠল। বাপি, বাপি, তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে? তুমি তুমি হাসতে পারো? হ্যাঁ তিতলি, তোমার বাপি সমাজসেবক মুখের আড়ালে প্রমোটারের বিজনেস থেকে কালো টাকা পয়সা সহ আরও অনেক কিছু দুর্নীতিমূলক কাজ করেন। বিদেশেই মানুষের একটা বউ এবং বাচ্চাও আছে। শুধু এই দেশের মানুষদের চোখে নিজেকে সাধুসন্ত প্রমাণ করতে তোমাকে দত্তক নিয়েছেন। এই ব্ল্যাকম্যানের আসল রূপ জানতে পেরেছিল বলেই অনিন্দ ভূঁইয়া তোমার ভালোবাসার মানুষ অরিন্দমকে পর্যন্ত মেরে ফেলার ছক কষেছে। বাপি, এবার আমি বুঝতে পারছি কেন তুমি অরিন্দমের সঙ্গে আমার মেলামেশাতে বাধা না দিলেও আমাদের বিয়েতে বাধা দিয়েছিলে। এমনকি বিয়েটা যে তুমি চাও না সেটা আমাকে কোনোদিন অরিন্দমকে প্রকাশ পর্যন্ত করতে দাওনি। আমি শুধু নিজের অসম্মতিটাই বারবার ওকে জানিয়ে গিয়েছিলাম, আর সকলকে বলে গিয়েছিলাম মডেলিং করব, তাই ওকে বিয়ে করব না। কিন্তু সত্যি তো এটাই, মডেলিং করাতে অরিন্দম কোনো দিনও আপত্তি করেনি। এবার আমি বুঝতে পারছি আমি প্রেগন্যান্ট জানার পরে কেন ও বলেছিল এই জায়গাটা আমার জন্য নিরাপদ নয়। ও আমাকে বিয়ে করে অন্য কোথাও নিয়ে গিয়ে তুলবে, আর সে কারণে মৈত্রীকে পর্যন্ত ডিভোর্স দিতে চেয়েছিল। আর তুমি? হ্যাঁ আমি। আর কে তোর বাপি রে? তোকে জন্ম দিয়েছি নাকি আমি? তোর মতো একটা অনাথ মেয়েকে আমার দরকার ছিল। তোর ইনোসেন্ট ফেস আর তোকে উদ্ধার করেছি এটা সমাজকে দেখাতে পারলে সবাই আমাকে দেবতার আসনে রেখে পুজো করত। সেই কারণে বুঝতে পেরেছিস? আর অরিন্দমের সঙ্গে তোর বিয়ে দিলে ও অনেক আগেই আমাকে ধরে ফেলতো, তাই তোদের বিয়েটা হতে দিইনি। আর অরিন্দমকে মারতেও আমি চেয়েছিলাম, কিন্তু তার আগেই ও সুইসাইড করে ফেললো। কেন অরিন্দ ভূঁইয়া? কেন অরিন্দম সেন কেন সুইসাইড করলো? জানি না, তবে আমি একবার বলেছিলাম ও অপারেশনটা করলে তিতলি আর ওর সন্তান কেউ বেঁচে থাকবে না। এই ভয় থেকে করেছে কিনা বলতে পারবো না। অনিন্দ ভূঁইয়া কথাগুলো বলে থামল। তার গলার স্বরের মধ্যে কোনো অনুতাপ লক্ষ্য করল না। আচ্ছা তিতলি 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 তিতলি, কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। আমাকে একটা কথা বলো তো, অরিন্দম সেন কি বেশ কিছুদিন ধরে হতাশ ছিল? হ্যাঁ, ও একটু ডিপ্রেসড ছিল। কি বিষয়ে জিজ্ঞেস করলে বলতো না, তবে আমার এখন মনে হচ্ছে এই ব্ল্যাকম্যানের বিষয়টা নিয়ে ও চিন্তায় ছিল। সেই জন্যই কি অরিন্দমের ঘুম আসতো না ভালো মতো? ঘুম আসতো না এমন কিছু তো আমি শুনিনি। ওর তো দিব্যি 10:30 বাজলেই ঘুম চলে আসতো, আবার সকাল 7টায় উঠতো। তবে টেনশনের কারণে ও মাঝে মধ্যে বুক ধড়ফড় করতো ইদানিং। তাই ও ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু নিজে থেকে ওকে একটা হালকা ডোজের স্লিপিং পিল লিখে দিয়ে বলেছিলেন ওর ভালো মতো ঘুম দরকার। ওর ভিতরে নাকি অনেক ক্লান্তি আছে, ঘুমটা হলে চিন্তাগুলো কেটে গেলে ওর বুক ধড়ফড়ানিটাও কেটে যাবে। তাই স্লিপিং পিল লিখে দিয়েছিলেন একটা, ওটা খেলে ওর নাকি ঘুমটা ভালো হতো। কিন্তু অরিন্দমের ঘুম আসতো না এটা তো আমি কোনোদিনও শুনিনি। তার মানে ডক্টর বাগচি মিথ্যে কথা বলেছেন? কিন্তু কেন? আচ্ছা তিতলি, তোমার সঙ্গে আমার একটু ব্যক্তিগতভাবে কথা আছে। আরণ্যক প্লিজ। ওহ শিওর, আমি গাড়িতে অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর তিতিক্ষা গাড়িতে এসে বসল। তার চনমনে মুখ আর মুখের উজ্জ্বল হাসি দেখেই আরণ্যক বুঝে গেল কেস সলভ। কি সব বোঝা গেছে? আমাকে বলবে না? তুমি তো আমাকে সাহায্য করতে এসেছিলে, তুমি বলো না তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মিস্টার বাগজি একজন বোড়ে মাত্র। আসল খেলাটা খেলছে সে, যে অরিন্দম স্যারের ডায়েরি থেকে কবিতাটাকে ছিঁড়ে সুইসাইড নোট বলে চালাতে চেয়েছে। তার মানে তুমি আগে থেকেই জানতে? মৃত্যুর দিনে আমি ডায়েরিটাকে দেখেই অনুমান করেছিলাম। তারপর স্যার যে স্টাডি রুমে থাকে সেই স্টাডি রুমের গেটটা অটো লক,
অর্থাৎ বাইরে থেকে টেনে দিলেও ভেতরটা লক হয়ে যায়। তখনই আমি বেশ কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু তখনও শিওর ছিলাম না। এখন বুঝতে পারছি তুমি তিতলির সঙ্গে কি বিষয়ে কথা বলে এলে। তাহলে এখন যাওয়া যাক। হ্যাঁ চলো। এ কি আপনারা? আচ্ছা, কি ব্যাপার বলুন তো? কালকে রাত্রে একবার এলেন, আবার আজকে সকাল না হতে হতেই। আমাদের তো অসহজ বাড়ি। আপনার সঙ্গে আমাদের কথা নেই, আপনার মেয়েকে ডাকুন। আপনারা? আমরা একা নয় বৌদি, আরও একজনকে নিয়ে এসেছি। আসুন। চোখ মুখ লাল করে ভেতরে ঢুকলো ডাক্তার সৌম্যদীপ বাগচি। তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালো মতোই গণধোলাই হয়েছে তার। তার চেহারা দেখে মৈত্রী চমকে উঠল। চোখের জলটাকে আটকাবেন না, বুঝতেই পারছি ভীষণ কষ্ট হচ্ছে। হাজার হোক আপনার প্রেমিক পুরুষ বলে কথা, কেঁদে ফেলুন। কি যাতা বলছেন অফিসার? আপনি কি ভুলে গেছেন আপনি কার সঙ্গে কথা বলছেন? না, ভুলবো কেন? আমরা এমন এক মহিষী নারীর সঙ্গে কথা বলছি যে তার ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের বরকে পর্যন্ত খুন করতে পারে। খুন করার পর সেটাকে আত্মহত্যা বলে প্রমাণ করার জন্য ঠান্ডা মাথায় বসে পরিকল্পনা করতে পারে, এমনকি পুলিশের সামনে ঘন্টার পর ঘন্টা কান্নার অভিনয় করে সহানুভূতিও আদায় করতে পারে। সত্যি আপনার কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্য। আপনি কি বলছেন আপনি জানেন? আমি আপনার নামে মানহানির কেস করব অফিসার। কেস করে কি হবে বৌদি? সত্যিটা তো দিনের আলোর মতো পরিষ্কার, আর সব প্রমাণ আপনার বিরুদ্ধে। আপনি তো কিছুই করতে পারবেন না। মানে? আপনি কি ভেবেছিলেন যে প্রথমে তিতলি, তারপর তার কাকাতুতো ভাই, তারপর ব্ল্যাকম্যান, এদের নিয়েই ব্যস্ত থাকবো আর আপনার দিকে কারুর চোখ যাবে না? আপনি যে অরিন্দম বাবুর লেখা কবিতার অংশকে তার সুইসাইড নোট বলে চালিয়ে দিয়েছেন, সেটা আমরা কেউ বুঝতে পারবো না। একটা ছেঁড়া পাতাকে আমরা স্বীকারোক্তি বলে ধরে নেব, আর ছেঁড়া পাতার আসল উৎসটা খোঁজার একবারও চেষ্টা করব না। এখনো সময় আছে, সবটা বলুন, না হলে থানায় নিয়ে গিয়ে ব্যবস্থা করতে হবে। সেটা খুব একটা ভালো হবে কি? আপনার প্রেমিক কিন্তু সবটাই স্বীকার করেছে, আর আপনার স্বামীর সঙ্গে আপনার কিরকম সম্পর্ক ছিল সেটাও আমরা জানতে পেরেছি, শুধু আপনার মুখ থেকে শোনার অপেক্ষা। হ্যাঁ, আমার অরিন্দমকে শুরু থেকেই পছন্দ ছিল না, শুধু বড় বড় সততার কথা। আমার ভালো লাগতো না ওকে। বিয়ের পর প্রথম দুই একবার কাছে এসেছিলাম, তখনই মেয়েটা পেটে চলে আসে। নষ্ট করে দিতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার তখন বলল বাচ্চাটাকে নষ্ট করলে নাকি আমার জীবনেরও ক্ষতি হতে পারে, তাই রেখে দিলাম। তবে অরিন্দমকে আমি কোনোদিনই আমার স্বামী হিসেবে মানতে পারিনি। ওর মধ্যে সেই ম্যানলি ব্যাপারটাই নেই। অসাধারণ বৌদি, আমি ভাবতেই পারছি না অরিন্দমদার সাথে এত কাছ থেকে মিশেছি, কখনো আপনার বিষয়ে একটাও খারাপ কথা বলেনি, আর আপনি এত অবলীলায় এই কথাগুলো বলে দিচ্ছেন। আচ্ছা মৈত্রী, আপনি তো ডিভোর্স দিতে পারতেন, সেই পথ তো আপনার খোলা ছিল। হ্যাঁ, ডিভোর্স দিলে খোরপোশ পেতাম, কিন্তু অরিন্দম আমার বাবা মা, আমার ভাই সবার দায়িত্ব নিয়েছিল, সেগুলো তো আর পালন করতো না। তখন আমার খোরপোশের টাকা থেকে ওদেরকে দিতে হতো। চমৎকার। ছি, আপনি শুনছেন তো জ্যাঠামশাই আপনার মেয়ের চরিত্র? আপনার যে জামাই আপনাদেরকে খাইয়ে পড়িয়ে রেখেছিল তাকেই খুন করেছে, কারণ জামাইয়ের অপরাধ জামাই অবশেষে নিজের মতো করে একটু বাঁচতে চেয়েছিল, তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হতে চেয়েছিল, আপনার মেয়েকে ডিভোর্স দিতে চেয়েছিল এবং নির্দিষ্ট পরিমাণ অ্যালিমনি দিতে চেয়েছিল। কিন্তু আপনার মেয়ের টাকার চাহিদাটা তো আবার সহজে মেটার নয় না। আচ্ছা আপনারা ঠিক কীরকম মহিলা বলুন তো, যে পুরুষটাকে ভালোবাসেন না, যাকে কাছেও আসতে দেন না, তার টাকা ঘৃণা করেন না নিতে? আপনার তো নিজের একটা বুটিক আছে, আপনি তো স্বনির্ভর, তারপরেও ওই বুটিক থেকে যা টাকা আসতো সেটা আমার হাত খরচে চলে যেত। সেই বর চলে গেলে আর বরের টাকায় ফুটানি কি করে করতেন? অথচ অরিন্দম বাবুকে দেখুন, মেয়ের জন্মের পর থেকেই আপনার যে অরিন্দম বাবুর প্রতি এতটা অনীহা জন্মেছে সেটা উনি খুব ভালো করেই বুঝেছিলেন। কিন্তু তিনি শিক্ষিত মানুষ, তাই এই বিষয়টাকে প্রেগন্যান্সির পরবর্তী ডিপ্রেশন বলেই ধরেছিলেন। দীর্ঘ সময় পর আপনি সাজাগোজা, শপিং সমস্ত কিছুতে আগ্রহ দেখালেও ওনার টাকা ছাড়া ওনার প্রতি আর কোনো বিষয়েই আগ্রহ ছিল না। এই জিনিসটা খুব ভালো মতো বুঝেও অরিন্দমবাবু আপনাকে ছাড়তে পারেননি। বেশ কয়েক বছর পর অরিন্দমবাবু বুঝতে পারেন যে আপনি
পরপুরুষে আকৃষ্ট, এবং আপনার সেই প্রমাণ, আপনার সেই কর্মকাণ্ডের প্রমাণ সেই মুহূর্তে তার কাছে ছিল না। আপনি ঠিক কার প্রতি এতটা আসক্ত সেটাও তিনি ধরতে পারেননি, তাই চাইলেও আপনাকে ডিভোর্স দেওয়ার কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছিলেন না। একটা সময় তিতলির সঙ্গে ওনার আবার নতুন করে সম্পর্কটা শুরু হয়। সেই সম্পর্কের তাগিদেই উনি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবেন, উকিলের সঙ্গে কথা পর্যন্ত বলে ফেলেছিলেন। তখনই আপনার মাথার পোকা নড়ে ওঠে। এত টাকার এলআইসি, যার নমিনি আপনার নামে, ফ্ল্যাট বাড়ি, পৈতৃক জমির অংশ, সব মিলিয়ে 10 কোটির ওপর। আপনি এটা হাতছাড়া করতে চাননি, তাই পরিকল্পনা করলেন প্রথমে নিজের ডাক্তার প্রেমিককে দিয়ে নিজের বরকে একটা করে স্লিপিং পিলের ডোজ দিতে থাকবেন। তারপর কয়েকদিন যেতে না যেতেই বেশ কয়েকটা স্লিপিং পিল একসঙ্গে গ্লাসের মধ্যে ঢেলে খাইয়েও দেবেন। মিথ্যে বলে কোনো লাভ নেই মৈত্রেয়ী, আপনার ডাক্তার কিন্তু নিজে মুখেই সমস্তটা স্বীকার করেছে। এমনকি আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও আমরা ওনার ঘর থেকেই পেয়েছি। তাই যত বিষয়টা আপনি লুকিয়ে যাবেন তত আপনারই আখেরে ক্ষতি। চয়েস ইজ ইয়োর্স। হ্যাঁ, আমি ওর জুসের মধ্যে স্লিপিং পিল গুঁড়ো করে দিয়েছিলাম। তারপর রাত্রিবেলায় ও নিজে আর একটা স্লিপিং পিল জল দিয়ে খায়। তারপরেই আমার চোখের সামনে ছটফট করতে করতে পড়ে যায়। আমি তখন ওষুধের ফাঁকা শিশিটা গ্লাভস পরে ওর হাত ছুঁয়ে নিচে ফেলে দিই। আর ওর লেখা একটা কবিতা অনেক আগে থেকেই আমার নজরে পড়েছিল, সেটা ছিঁড়ে সুইসাইড নোট করে রেখে দিই। সবকিছুই প্ল্যান মাফিকই ছিল, শুধু বেশ কয়েকটা ক্ষেত্রে একটু ভুল হয়ে গিয়েছিল, তাই না বৌদি? তার মধ্যে সব থেকে বড় ভুল করেছিলেন কাকাতো ভাইদের ইনফরমেশনটা আমাদের জানিয়ে। একবার বাড়িতে কোনো কাজের লোক না থাকার সময় সঞ্জয় এখানে এসেছিলেন, আর সেই দিন দুপুরে আপনাকে আর ডাক্তারবাবুকে একসঙ্গে দেখে তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়। আপনি যদিও বিষয়টাকে ঘুরিয়ে নিয়েছিলেন, তবুও সঞ্জয়ের ধূর্ত চোখে আপনার নাটকটা ধরা পড়ে গিয়েছিল। কিন্তু কথাটা সঞ্জয় কাউকে বলেনি, এমনকি অরিন্দমদাকেও না, কারণ সে ভেবেছিল এই কথাটার মাধ্যমে হুমকি দিয়েই পরে আপনার কাছ থেকে পৈতৃক জমিটা লিখে নেবেন। কি ঠিক বললাম তো? সেদিন সঞ্জয় আমাদের কথাটা বলেছিল, তখন থেকেই আমার মনের মধ্যে থাকা সন্দেহটা আরো প্রবল হয়ে ওঠে। তার আগে তিতলির মুখে যা শুনেছিলাম আপনাকে ডিভোর্স দেওয়ার প্রসঙ্গ, তখনও সন্দেহ হয়েছিল যে একটা মানুষ আপনাকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছে আর আপনি তার কিছুই জানতেন না, নাকি সব জেনেও নাটক করছেন। অথচ এতটা বোকা আপনাকে দেখে কিন্তু একেবারেই মনে হয়নি। আপনার অনুপস্থিতিতে কে আপনার বাড়িতে আসছে, আপনার স্বামীকে কারা কারা হুমকি দিয়েছেন, তার সবটা আপনার জানা। শুধু নিজের বেলাতেই এতটা উদাসীন? এই বিষয়গুলো মেলাতেই তো সব রহস্যটা মিলে গেল। অবশ্য এই বিষয়গুলো মেলাতে আরণ্যক প্রচুর হেল্প করেছে। অরিন্দমদার সেই ডায়েরিটা খুঁজে বের করেছে, আপনি কবিতার পাতাটা যেটা থেকে ছিঁড়েছিলেন। জয়িতা, ভিতরে এসো, অ্যারেস্ট হার। আমাকে ক্ষমা করে দাও অরণ্যক। প্লিজ প্লিজ, আমার মেয়েটা খুব ছোট, আমার মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারবে না ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। মেয়ের জন্য তোকে ভাবতে হবে না, তোর মতো মেয়ের থেকে দূরে থাকলেই মেয়ে ভালো থাকবে। মেয়েকে আমি, ওর দিদু আর মামা মিলেই মানুষ করব। ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না আমার মেয়ে কিনা আমার জামাইকে। ছি ছি ছি। বাবা বাবা, আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। ক্ষমা ভুলের হয় মৈত্রেয়ী, অপরাধের নয়। নিয়ে যান একে আর ডাক্তারবাবুকেও। সব কিছু মিটে যাওয়ার পর তিতলি তিতিক্ষার কাছে এসে বসল। থ্যাঙ্কস। তোমাকেও। তুমি যদি সেদিন মিস্টার সেন আর মিসেস সেনের দাম্পত্য ইকুয়েশনটা না বলতে, তাহলে হয়তো কিছু না জানাই থেকে যেত। আর মৈত্রীর মতো ধুরন্ধর মেয়ে এত কিছুর পরেও স্বীকার করতো না কোনো মতেই যে ওই কাজটা করেছে। থ্যাঙ্কস আ লট। সেই আমি আসলে অরিন্দমের কথাগুলো কখনোই বিলিভ করিনি। বাইরে থেকে ওদের সম্পর্কটা এত ভালো যে অরিন্দম শুরুতেই যখন আমাকে বলেছিল আমার বিশ্বাস হয়নি। আর সে রাত্রের পর তো আমি ভেবেই নিয়েছিলাম শুধুমাত্র নিজেকে জাস্টিফাই করার জন্য অরিন্দম তার নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে এরকম মিথ্যে গল্প বলছে, যে কারণে
এক ভয়ঙ্কর ঘৃণা নিয়ে ওর থেকে দূরে সরে এসেছিলাম, কিন্তু ওর এই মৃত্যুটা আমাকে বুঝিয়ে দিল সবসময় মেয়েরাই নিরুপায় হয় এটা ঠিক না। এই সমাজে অনেক ক্ষেত্রে অনেক পুরুষও অসহায় হয়ে থাকে, শুধু মুখ ফুটে সেই অসহায়ের বিষয়টা বলতে পারে না। আমরা এখন আসি তিতলি, আবার কখনো দেখা হবে। তিতিক্ষা আর আরণ্যক গাড়িতে ওঠে, আর তিতলি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। শুনছিলেন ব্ল্যাকম্যান রহস্য। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি অভিক। তিতিক্ষার চরিত্রে খুশি, বিভিন্ন চরিত্রে বর্ণালী, তনুশ্রী, রৌনক, মধুরা, দিব্যেন্দু দাস, সৌমিক, পিয়ালি, বুবাই, সাগর নীল, কৌশিক এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, স্ক্রিপ্টিং কমলিকা, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। তাহলে দেখা হবে আবারও আর একটি নতুন কাহিনীতে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।